দেখ, আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করব, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার তো শেষ হয়ে গেল, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে টিভিএম শেষ হয়ে গেছে। টিভিএম মানে টাইম ভ্যালু অফ মানি শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো তো আজকে যে চ্যাপ্টার স্টার্ট করব, খাতা খুলে লিখতে পারিস লিভারেজ অ্যানালাইসিস, ঠিক আছে? এক্সামে এটা 10 মার্কস কভার করছে, ঠিক আছে? এক্সাম এটা কত নম্বর কভার করছে? 10 মার্কস, ঠিক আছে? এক্সামে এটা 10 মার্কস কভার করছে। ঠিক আছে, লিখছি। হ্যাঁ, চ্যাপ্টারের নাম লিভারেজ অ্যানালাইসিস। লেখ লিভারেজ অ্যানালাইসিস। এটা এক্সামে 10 মার্কস কভার করছে, কথা বলিস না? 10 মার্কস কভার করছে এটা এক্সামে, ঠিক আছে? 10 মার্কস আসবে, 10 মার্কসের অঙ্ক, ঠিক আছে? তো পুরো 10 মার্কসের অঙ্কই আসবে, মানে 5 মার্কস আসার চান্স নেই, ঠিক আছে? 10 মার্কসই আসবে এখান থেকে। থিওরিও আসতে পারে এখান থেকে, ঠিক আছে? অল্টারনেটিভে থাকতে পারে। তো যাই হোক, লিভারেজ অ্যানালাইসিস এর কনসেপ্ট করবো। হ্যাঁ, লিভারেজ অ্যানালাইসিস জিনিসটা কি? লিভারেজ অ্যানালাইসিস, লিভারেজ অ্যানালাইসিস পড়বো তার আগে না, মানে লিভার কথা তো শুনেছিস, কি লিভার কথা তো আগে শুনেছিস? কোথায় লিভারটা কি? লিভার তো আমাদের বডিরই একটা পার্ট, লিভার। কিন্তু এখানে সেই লিভারের কথা বলা হয়নি, ঠিক আছে? তো এখানে লিভার, তোরা যখন ফিজিক্যাল সায়েন্স পড়েছিলি ক্লাস 9-10-এ, 9-এই ছিল খুব সম্ভবত, ওখানে পড়েছিলি ফার্স্ট শ্রেণীর লিভার ছিল একটা, মনে পড়ছে তো? ফিজিক্সে ছিল, ঠিক আছে? তো তারপর ও এখন 7 হয়েছে, যাই হোক, ও সেকেন্ড শ্রেণী ছিল, সেকেন্ড ক্লাস, তারপর থার্ড ক্লাস, ঠিক আছে? তো তো লিভার গুলো জানিস, ওই কনসেপ্টটা একটু একটু জাস্ট বলে দিই। দেখ, একটা করে উদাহরণ দিচ্ছি, এখানে সমস্ত উদাহরণগুলো বোঝাচ্ছি ব্যাপারটা কি ছিল। মানে এখানে এই লিভারের এই কনসেপ্ট এখানে লাগবে, এই জন্যই আমি এটা বোঝাবো। থার্ড ক্লাসের লিভার ছিল এটা। দেখ, এক একটা করে দেখবি, এক একটা করে দেখাচ্ছি। ধর এটা, ধর এই এখানে দেখতে, এটা ফার্স্ট ক্লাস লিভার। এই যে আমি এখানে এখানে ছোট করে একে দেখাচ্ছি। ধর এরকম একটা লম্বা একটা, মানে কি বলবো, একটা স্টিক, ঠিক আছে? একটা স্টিক, লম্বা একটা স্টিক। এই স্টিকের মিডিল পোর্শন, দেখ এখানে একটা মিডিল পোর্শনে এটা কি করলাম, এটাকে বলে কি বলছো? এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ফালক্রাম, ঠিক আছে? নাম শুনেছিস তোরা নিশ্চয়ই, ফালক্রাম। এটাকে বাংলায় বলা হয় আলম্ব, ঠিক আছে? ফালক্রাম, একে বাংলায় বলা হয় আলম্ব। এবার এখানে আমি কি প্রয়োগ করছি? এফর্ট দিচ্ছি, এফর্ট, ঠিক আছে? এখানে দিচ্ছি এফর্ট। তো বুঝতে পারলি তো? এখানে আমি এফর্ট দিচ্ছি, এই জায়গাটায় এফর্ট দিচ্ছি ফালক্রামের সাহায্যে, ঠিক আছে? মালটা উঠবে, মানে এটাকে বলে লোড। ধর কোনো ভারী বস্তু তুলতে চাইছিস, অনেক ভারী বস্তু তোর কাছে আছে, হ্যাঁ, যেটা বলছিলাম, ধর তোকে কোনো একটা ভারী বস্তু তুলতে হবে, ঠিক আছে? ভারী বস্তু, অনেক ওয়েট আছে। তো তুই একটা রড নিয়েছিস, বা ধর কোনো একটা বড় একটা লাঠি নিয়েছিস, ঠিক আছে? বড় লাঠি নিয়েছিস, ঠিক আছে? এখানে তুই এফর্ট দিলি, এখানে তুই একটা এফর্ট দিলি। এবার ফালক্রামের সাহায্যে ওই ভারী প্রোডাক্টটা তুলতে পারবি, ঠিক আছে? এবার কোনো লিভারের, মানে ফালক্রামটা এখানে থাকে, কোনো লিভারের ফালক্রামটা এখানে থাকে, আবার কোনো লিভারের ফালক্রামটা এখানে, কোনো লিভারের ফালক্রামটা এই পোর্শনে থাকবে, কোনো লিভারের ফালক্রামটা মিডিল পোর্শনে থাকবে, কোনো লিভারের ফালক্রামটা এই পোর্শনে থাকবে, ঠিক আছে? যেই লিভারে ফালক্রামটা যদি মিডিল পোর্শনে থাকে, ঠিক আছে, তখন তাকে বলে ফার্স্ট শ্রেণীর লিভার। মিডিল পোর্শনে থাকলে তাকে বলে ফার্স্ট শ্রেণীর লিভার। দেখ বেশ কিছু উদাহরণ দেখে নে, দেখতে পাচ্ছি উদাহরণটা দেখ, দেখ ফার্স্ট শ্রেণীর লিভার দেখতে পাচ্ছিস, তোরা জানিস এইগুলো। এই দেখ, এটা দেখতে পাচ্ছিস তো? দেখ কোথায় আছে এটা, কাঁচি, দেখি কাঁচির মিডিল পোর্শনে ফালক্রামটা, আমি কি বলেছিলাম? মিডিল পোর্শনে ফালক্রাম থাকবে।
মিডিল পোর্শনে ফালক্রাম আছে, তুই এফর্ট দিবি কোথায়? দেখ দেখি এফর্টটা কোথায় দিচ্ছি, এখানে এফর্ট দিচ্ছি, ঠিক আছে? তো তুই এখানে নিশ্চয়ই কিছু রাখবি, যে লোডটা দিবি ওটা কাটবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মিডিল পোর্শনে ফালক্রাম আছে। আর একটা উদাহরণ দেখ, এটা কি, ওই যে ইলেকট্রিক কাজ করতে লাগে প্লাস প্লাস বলে না, ফালক্রামটা কোথায় আছে? মিডিল পোর্শনে আছে। প্রেস কোথায় করি আমরা? আমরা তো প্রেস করব এখানটায়, এখানটায় প্রেস করব। আর এখানে ধর কোনো তার থাকে না, তার দিয়ে তারটা কাটে, তা এখানটায়, এখানটায় হচ্ছে লোড। আচ্ছা, এখানে হচ্ছে কি, টিউবওয়েলে যে কলগুলো থাকে, তাহলে ফালক্রামটা কোথায় থাকে? এই দেখ এখানে ফালক্রামটা আছে, এখানে প্রেস দিচ্ছি কোথায়? এখানে প্রেস দিচ্ছি। তাহলে বুঝতে পারলি, এটা হচ্ছে ফার্স্ট শ্রেণীর লিভার। আচ্ছা, এবার আমরা দেখি সেকেন্ড শ্রেণীর লিভারটা কোথায় আছে। এই দেখ আরেকটা লিভার বললাম, আরেকটা লিভার দেখ, আমি কি বলেছিলাম, এখানে তুই প্রেস করছিস কোথায়? তুই তুই প্রেস করছিস এখানটায়, দেখ এখানটা হাত দেখিয়েছে, হাত এখানে প্রেস করছিস। ফালক্রামটা কোথায় আছে? ফালক্রামটা এই পোর্শনে আছে, ঠিক আছে? তো ফালক্রামটা এই পোর্শনে আছে। তো এইগুলো তোকে বুঝতে হবে, কোনো কোনো জায়গায় ফালক্রাম মিডিল পোর্শন থাকবে, কোনো কোনো জায়গায় কোনো কোনো লিভারে ফালক্রামটা একদম সামনে থাকবে, কোনো কোনো লিভারে ফালক্রামটা একদম এই পোর্শনে থাকবে, ঠিক আছে? তো এই উদাহরণগুলো দেখি, সেকেন্ড শ্রেণীর লিভারের উদাহরণ কি তৈরি করা আছে। আর দেখ থার্ড শ্রেণীর লিভারটা কি আছে? থার্ড শ্রেণীর লিভারটা থার্ড ক্লাস লিভার। এখানে ধর, এখানে ফালক্রামটা এই পোর্শনে আছে, ঠিক আছে? এখানে তুই এফর্ট, ঠিক আছে, এখানে তুই এফর্ট দিচ্ছিস, মালটা এখানে যে মালটা রেখেই মালটা উঠে যাবে। এবার দেখ এর উদাহরণটা দেখ, এর উদাহরণ থার্ড শ্রেণীর লিভারের উদাহরণটা দেখ। থার্ড শ্রেণীর লিভারের উদাহরণটা কি? এটাকে দেখতে, এটাকে কি বলে? এটাকে কি বলে জানিস? সেটা বেলচা, এটাকে বেলচা বলে, এটাকে বেলচা বলে। তাহলে বেলচা, তুই ফালক্রামটা কোথায়? এখানে হচ্ছে ফালক্রাম। আমরা এফর্ট দিই কোথায়? এফর্টটা কোথায় দিই? মাঝখানে এফর্ট দিই, তারপর লোড, মাছটা তোর বালি বা যাই হয় মাটি উঠে যাচ্ছে, ঠিক আছে? তো আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে দেখি মাছ ধরে, মাছ ধরে, ঠিক আছে? তো ছিপ টাইপের। উদাহরণগুলো দেখতে পাচ্ছিস তো? তো এই উদাহরণ, আরো উদাহরণ আছে। তো এই উদাহরণগুলো বললাম, ফার্স্ট শ্রেণীর লিভার বললাম, সেকেন্ড শ্রেণীর লিভার বললাম, আর থার্ড শ্রেণীর লিভার বললাম। তুই সেকেন্ড শ্রেণীর লিভারে দেখতে ওই জাতি দেখবি না, সুপারি কাটে জাতি, ওটা সেকেন্ড শ্রেণীর লিভার, ঠিক আছে? ওটা সেকেন্ড শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে। তো তোকে কিছু কিছু জিনিস বললাম, মানে এটা তোর না জানলেও চলবে, বাট আগে তোকে বুঝতে হবে ফালক্রাম জিনিসটা কি, ফালক্রাম জিনিসটা কি। তারপর তুই এফর্ট দিচ্ছি, আমরা দেখবি পাহাড়ি অঞ্চলে, এঁকে দেখাচ্ছি, পাহাড়ি অঞ্চলে যখন অনেক বড় বড় পাথর থাকে, অনেক বড় বড় পাথর আছে, সেই পাথরগুলো তুলতে হয়, হয়তো ওই একটা মানুষের পক্ষে সম্ভবই নয় পাথরটা তোলা, ঠিক আছে? একটা মানুষের অত ওজনই নেই, ও অত বড় পাথর তুলতে পারবে, কিন্তু তুলে ফেলছে। কেউ তুলে ফেলছে, কিসের সাহায্যে তুলতে পারছে, এটাই শিখতে হবে এখানে, এখানে এই চ্যাপ্টারে এটাই শিখতে হবে। তো আমি তোকে দেখাচ্ছি এইগুলো ব্যাপারগুলো। তো যেটা বলছিলাম, ধর এগুলো আঁকতে আমি just দেখাচ্ছি তোকে। ধর এটা একটা বড় একটা পাথর আছে, ঠিক আছে? বড় একটা পাথর আছে। এবার তুই কি করলি, এই বড় পাথরটাকে তুলতে হবে, তো তোলার জন্য তুই কি করবি, একটা বড় পাথরটাকে কি হলো, হাত দিয়েও তুলতে পারবি না, হাত দিয়ে তো বড় পাথর তোলা যাবে না। তা তুই কি করবি, একটা বড় লাঠি জোগাড় করবি, বড় লাঠি, ঠিক আছে? তো বড় লাঠি ধর, এই যে পাথরটা, যে পাথরটার নিচে লাঠিটা রাখবি, পাথরটার নিচে লাঠিটা রাখবি, ঠিক আছে? এবার এখানে তুই প্রেস করছিস, এখানে তুই প্রেস করবি, ঠিক আছে? আর এখানে কি লোড, কোনটা? এটা তো লোড, ঠিক আছে? আর তোর ফালক্রামটা কোথায় আছে? তার ফালক্রামটা এরকম পোর্শনে আছে, এই পোর্শনে আছে ফালক্রাম। ফালক্রামকে বাংলায় কি বলে বললাম? আলম্ব। দেখেছিস তুই, দেখবি বড় বাজারে দেখবি যারা মাল তোলে, অত বড় বড় মাল তুলতে পারবে না কখনো। কি করে তোলে দেখবি, সমস্ত ওদের কাছে বড় বড় না রড থাকে, রড দিয়ে মাল তোলে। রড, ওই তোর যেই মালটা তুলতে হবে তার নিচে রডটা রাখছে, আর এই সাইডে একটা ইট চাপা দেয়, ঠিক আছে? ইট চাপা দিয়ে ওখানে প্রেস করছে, তখন মালটা উঠে যাচ্ছে, ঠিক আছে? তাই এটা একটা এক্সাম্পল বললাম। আর একটা এক্সাম্পল তোকে ধরছি, আর একটা এক্সাম্পল বলছি। সাপোজ ধর, একটা অবজেক্ট, ধর একটা বিশাল বড় বস্তু আছে, অবজেক্ট, অবজেক্টের ওজন কত বলতো? 150 কেজি। অবজেক্টটার ওজন হচ্ছে 150 কেজি, ঠিক আছে? এবার যে তুলতে এসছে, সে তার সে ধর 25 কেজি বস্তুই তুলতে পারবে, তার বেশি বস্তু তুলতে পারবে না, ওর ক্ষমতা নেই 25 কেজি বস্তুর বেশি তোলার, ঠিক আছে? ও 25 কেজি তুলতে হচ্ছে, বেশি ও এফোর্ট করতে পারবে না। এবার ও কি করে তুলবে? ও তোলার জন্য কি করেছে, আর এটা কোথায় আছে? ধর এটা একটা বড় ল্যান্ডে আছে, ল্যান্ড মানে জমির মধ্যে আছে, এই প্রোডাক্টটা, এই বস্তুটা ল্যান্ডের মধ্যে আছে। ও কি করলো, ও তখন একটা লাঠি জোগাড় করলো, লাঠি, লোহার, ঠিক আছে?
তো এরকম একটা লাঠি নিল, একটা বড় লাঠি, ঠিক আছে তো। এইবার এখানে ও কি করলো, প্রেস করলো, ওই একই উদাহরণ বলছি, প্রেস করলো। এবার লাঠিটা কত প্রেস করছে, কত কেজি, এখানে তো প্রেস করছে ও 25 কেজি, ও 25 কেজি, এখানে ও তো 25 কেজি এফোর্ট দিতে পারবে, বেশি এফোর্ট দিতে পারবে না। এবার লাঠিটা কত ফুট, লাঠিটা টোটাল 7 ফুট, লাঠিটা টোটাল 7 ফুটের লাঠি, ঠিক আছে তো। আর ধর ফালক্রামটা রেখেছে এরকম পোর্শনে, অর্থাৎ আমি বলতে চাইছি যে এইটুক পোর্শন 6 ফুট, আর এইটুক পোর্শনটা কত হচ্ছে 1 ফুট। তাহলে দেখ, ও 25 কেজি প্রেস করলো, এই যে লাঠিটা টোটাল 7 ফুট আছে, কিন্তু এখানে ফালক্রাম রাখা আছে, এটা হচ্ছে ফালক্রাম, এটা হচ্ছে ফালক্রাম, ঠিক আছে। তাহলে প্রোডাক্টটা উঠে গেল, মানে অবজেক্টটা উঠে গেল। তাহলে তুই বুঝতে পারছিস তো, তোর 150 কেজি প্রোডাক্ট তুলতে হবে, তুই 150 কেজি একটা অবজেক্ট তুলতে হবে, কিন্তু তুই 25 কেজির বেশি তুলতে পারিস না, কারণ ক্ষমতা নেই 25 কেজি। তোর জন্য তোকে একটা লাঠি নিলি, এই লাঠিটাই এই অবজেক্টটার নিচে রাখলি লাঠিটা, ঠিক আছে। এবার এখানটায় ফালক্রামের সাহায্যে প্রোডাক্টটা উঠে গেল, অবজেক্টটা উঠে গেল, ঠিক আছে তো। তাহলে কি বুঝতে পারলি জিনিসটা, লিভারেজটা এখান দিয়ে কি বুঝতে পারলি, ধর কোনো একটা ভারী প্রোডাক্ট তুলতে হবে, মানে আমি এখনো কিন্তু মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ঢুকিনি, তোকে ধর কোনো একটা ভারী প্রজেক্ট তুলতে হবে, বা ভারী কোনো একটা অবজেক্ট তুলতে হবে। তাহলে ভারী অবজেক্ট তোর পক্ষে সম্ভব নয়, অনেকের পক্ষে দেখবি তো, ধর কোনো একটা প্রোডাক্ট তুলতে বলবো, না আমি তো এত বড়, আমি এত ওয়েট তুলতেই পারবো না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তুলতে তো হবে। কি করে তুলতে, ওই যে যারা যারা ধর এরকম মজদুরের কাজ করছে, ওরা তো অনেক ভারী ভারী প্রোডাক্ট তোলে, ভারী ভারী বস্তু তোলে, ওরা কি করে তোলে এত। তাহলে এই টেকনিক ফলো করে ওরা, এই টেকনিকটা ফলো করে ভারী প্রোডাক্ট তোলার জন্য। কার সাহায্যে তুলবে, ওরা ধর বিশাল বড় একটা রড নিল, তো রডের ওপর প্রেস করবে, ওই প্রোডাক্টটা উঠে যাবে, ঠিক আছে তো। তাহলে সাহায্য করলো ফালক্রাম। যেখানে বলছি না, যে ফালক্রামের কথা বললাম, ফালক্রাম মানে হচ্ছে আলম্বর সাহায্যে প্রোডাক্টটা তুলতে পারবে, আলম্বর সাহায্যে, ঠিক আছে। তার মানে তুই কি বুঝতে পারলি, তুই কি প্রচুর এফোর্ট দিয়েছিস, প্রচুর এফোর্ট দিয়েছি, এখানে এফোর্টটা কি দিয়েছি বল, এফোর্টটা কি খুব এফোর্ট দিয়েছি নাকি কম এফোর্ট দিয়েছি বল দেখি, একটু বুঝে বলিস কিন্তু। সত্যি তো কমই এফোর্ট দিয়েছি, আমাকে 150 কেজি প্রোডাক্টটা তুলতে হবে, আমি এফোর্ট দিলাম কোথায়, 25 কেজি এফোর্ট দিলাম, 25 কেজি এফোর্ট দিয়ে 150 কেজি তুলে দিলাম। তাহলে কি বললাম, এফোর্ট বেশি দিলাম না কম দিলাম, এফোর্ট তো কম দিলাম। ইংলিশে একটা কথা আছে, লেস ইজ মোর, মানে লিভারেজ কনসেপ্ট এখানেই আসবে। লেস ইজ মোর মানে কম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট, হ্যাঁ না, কম এফোর্ট দিয়ে, এফোর্ট দিলাম কম, কিন্তু রেজাল্টটা বেরোলো প্রচুর, এটাকে বলা হয় হচ্ছে তোর, এটাই হচ্ছে লিভারেজ, মানে এই কনসেপ্টটা বলে। এবারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ঢুকবো। তাহলে কি বুঝতে পারলি, যে এই চ্যাপ্টার থেকে কি শেখাচ্ছে, এফোর্ট দিবি কম কিন্তু রেজাল্ট বেরোবে হিউজ, এফোর্ট দিবি কম কিন্তু রেজাল্ট বেরোবে হিউজ রেজাল্ট, এটাই হচ্ছে লিভারেজ। এবার এই চ্যাপ্টারে চলে আসছি আমরা, ঠিক আছে, এই চ্যাপ্টারে চলে আসছি। এবার তুই লিখতে পারিস, এতক্ষণ লেখালেখি কিছু ছিল না, এবার লিখ, ইউজ অফ লিভার ইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। লেখ, ইউজ অফ লিভার ইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আমি কিন্তু এখনো কিন্তু এফএম আরম্ভ করিনি, চ্যাপ্টারের এফএম এ যে কি শিখতে হবে এখন আরম্ভই করিনি। আমি তোকে এতক্ষণ ধরে কি বোঝালাম, ব্যাপারটা বুঝতে, লিভারেজ সম্পর্কে কি বোঝালাম, যে না স্যার, কম এফোর্ট দিয়ে বেশি রেজাল্ট। আচ্ছা, তোরা তো এই উদাহরণগুলো দেখেছিস তো, দেখবি অনেক বড় বড়, তুই দেখবি পাহাড়ি অঞ্চলে ভাব কত বড় বড় বোল্ডার আছে, বা ধর বড় বড় পাথর আছে, তোলে কি করে, এই পাথরগুলো এইভাবেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরায়, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরায়। তো তোকে বুঝতে হবে, তাকে বলছে ইউজ অফ লিভার ইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। তা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এর ব্যবহারটা কি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এর ব্যবহারটা কি, লেখ, কি লিখবি, ইট হেল্পস আস, দেখ, ইট দেখ ইট হেল্পস আস, ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু মোর উইথ লেস, হাউ টু ডু মোর
উইথ লেস। ঠিক আছে, কি লিখলাম? যে আমি পড়ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে লিভারের রোলটা কি, লিভারের ব্যবহারটা কি, ওই একই। ইট হেল্পস আস, এটা সাহায্য করছে, ঠিক আছে তো, টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড কি, আন্ডারস্ট্যান্ড করতে, হাউ টু ডু মোর উইথ লেস, মানে কম এফর্ট দিয়ে কি করে ম্যাক্সিমাম রেজাল্ট বের করা যায়। ম্যাক্সিমাম, আর এখানে এখানে একটা কথা বারবার আসবে, ম্যাগনিফাই রেজাল্ট। ম্যাগনিফাই রেজাল্ট মানে ম্যাক্সিমাম রেজাল্ট। আমি এফর্ট দিলাম কম, আমি বিজনেসে এফর্টটা কম দিচ্ছি কিন্তু হিউজ প্রফিট কামিয়ে নিয়ে চলে আসছি, এটাই এখানে শিখবে এই চ্যাপ্টারে। তাহলে এটাই তোকে জানতে হবে ম্যানেজমেন্ট, এটাকে টাকা পয়সাকে ম্যানেজ করতে হবে, কম এফর্ট দিয়ে কি করে ম্যাক্সিমাম রেজাল্ট বেরিয়ে আসছে, ঠিক আছে, এটাই হচ্ছে এখানে রোল। লাইক একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝবি? হ্যাঁ, সেলস ইউনিট, সেলস ইউনিট লাইনের মানে বুঝবি, অসুবিধা হলে প্রথম দিয়ে জিজ্ঞাসা করে দেবো, পুরো তোকে না কোনো ফর্মুলা মুখস্থ করে দেবো, ফর্মুলা পুরো পুরো এখন আজকে পুরো মুখস্থ করে দেবো, ফর্মুলা পুরো অঙ্ক করে করে ফর্মুলা মুখস্থ করে দেবো, ঠিক আছে তো। সেলস ইউনিট মানে বুঝতে পারছিস, তুই ধর একটা ব্যবসা করছিস, তো ব্যবসায় সেলস ইউনিট মানে কি, যেই প্রোডাক্ট গুলো তুই বিক্রি করছিস, তাই তো, যেই প্রোডাক্ট বিক্রি করছিস তাকেই তো সেলস ইউনিট বলে। সাপোজ ধর সেলস ইউনিট কত বলেছে তোর, তোর 1000 বলেছে, সেলস ইউনিট তোকে বলেছে 1000, ঠিক আছে, সেলস ইউনিট তোকে বলেছে 1000। তো সেলস ইউনিট বলেছে 1000, ঠিক আছে তো, এখানে লিখলাম সেলস ইউনিট 1000। এবার দেখ, প্রথমে লিখছি কি, এখানে লিখছি সেলিং প্রাইস, এখানে লিখছি সেলিং প্রাইস, এখানে লিখছি কি সেলিং প্রাইস, এখানে লিখছি কি সেলিং প্রাইস। এবার সেল তো 1000, তুই যে ব্যবসা করছিস সেই ব্যবসায় তুই 1000 ইউনিট প্রোডাক্ট বিক্রি করেছিস, 1000 ইউনিট, সাপোজ ধর পেনের বিজনেস, তুই 1000 খানা পেন বিক্রি করছিস, ঠিক আছে। এবার এক একটা পেন বেচিস কত করে, তুই সেটা তো বলতে হবে, এক একটা পেন তুই 50 টাকা করে বিক্রি করিস, এক একটা পেন 50 টাকা করে বিক্রি করিস, তাহলে বল তুই 1000 খানা পেন বেচে কত টাকা তুলতে পারলি, 50,000 টাকা। তাহলে কি করে করলাম স্যার, 1000 ইন্টু বল 50, 50,000 টাকা, ঠিক আছে তো, 50,000 টাকা। এবার দেখ, এবার এবার ভালো করে বুঝবো, হ্যাঁ। আচ্ছা তুই যে পেন গুলো তো বিক্রি করলি, তাহলে তোকে তো পেন তো তৈরি করতে হয়েছে, আমি মানলাম তুই পেন কিনিসনি, তুই পেন তো কেন, তোর প্রোডাকশন ফ্যাক্টরি, তোর প্রোডাকশন, এরকমই ম্যানেজমেন্টেটাই শিখবো, তুই প্রোডাকশন করে মার্কেটে বিক্রি করছিস, কিনে না। তাহলে তুই ধর এই পেন গুলো তৈরি করেছিস, তাহলে পেন তৈরি করতে গেলে, তাহলে পেন তৈরি করার জন্য কি লেগেছে, কাঁচামাল কিনতে হয়েছে, র মেটেরিয়াল কিনতে হয়েছে, তারপর লেবার নিয়ে আসতে হয়েছে, তাহলে র মেটেরিয়ালের যে খরচা হয়, লেবারের যে খরচা হয়, এটাকে কি খরচা বলে, ইকোনমিক্স এর ভাষায় বা কস্টের ভাষায়। কস্ট দু রকমের হয়, কস্ট দু রকমের হয়, ইকোনমিক্স বা ইকোনমিক্স এর ভাষায় কস্টকে দু ভাগে ভাগ করা যায়, একটা ফিক্সড কস্ট আর একটা ভেরিয়েবল কস্ট। তাহলে প্রোডাক্ট এই পেন তৈরি করার জন্য আমার র মেটেরিয়াল কিনতে হয়েছে, লেবার লেগেছে, এটা কি ধরনের খরচা, ভেরিয়েবল কস্ট, এটাকে ভেরিয়েবল কস্ট বলে, এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট, তাই তো। তার মানে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, তার মানে ভেরিয়েবল কস্ট, এখানে লিখছি ভেরিয়েবল কস্ট, লেখ ভেরিয়েবল কস্ট লিখছি, ভেরিয়েবল কস্ট। তাহলে বুঝতে পারলি আজকের পর মানে মনে রাখতে হবে ভেরিয়েবল কস্ট কাকে বলে, ঠিক আছে। ভেরিয়েবল কস্ট কাকে বলে জানিস তো, ভেরিয়েবল কস্ট তুই যদি প্রোডাকশন করিস তখন খরচা হবে, প্রোডাকশন করলেই তো খরচা হবে, তো ওই খরচাকে কি বলে, ভেরিয়েবল কস্ট। কিন্তু প্রোডাকশন কর বা না কর খরচা তো হবেই, যেমন ধর ফ্যাক্টরি ভাড়া, ওটাকে তো ফিক্সড কস্ট বলে, তাই তো। তার মানে ভেরিয়েবল কস্ট কত বলেছে, 25 টাকা করে, বল 25 টাকা করে। তাহলে একটা ইউনিট তৈরি করতে, একটা পেন তৈরি করতে 25 টাকা ভেরিয়েবল খরচা হয়, তাহলে একটা করতে 25 টাকা খরচা হলে 1000 টাকা করতে কত হবে, 25,000 টাকা। আমি তো তোকে সত্যি তোদের ফরম্যাট দিয়ে দিতে পারতাম, ফটাফট করে অঙ্ক নামিয়ে দিতে পারতাম, কিন্তু না, তোকে না পুরো কনসেপ্ট বোঝাচ্ছি যাতে তোর অন্যান্য চ্যাপ্টারে হেল্প হয়, কনসেপ্ট ভালো করে জান, কনসেপ্টটা ভালো করে জান। আমি তোকে শেখাবো যে এখানে যে প্রথম লিভারে যে অপারেটিং লিভারের ফর্মুলা কি করে তৈরি হয়েছে, ওইগুলো সব ডিটেলস শেখাবো। আর ওই ফর্মুলা ডিটেলস জানতে চাইলে তুই বেসিক স্টেপ বাই স্টেপ জান, কোনো অঙ্ক আটকাবে না, কোনো অঙ্ক আটকাবে না, ভালো করে কনসেপ্ট বুঝতে হবে। আচ্ছা কত হলো এটা বল, 25,000 টাকা। তাহলে তুই সেল করলি 50,000 টাকা, আর 25,000 টাকা ভেরিয়েবল কস্ট। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে, আমি জানি না তোরা জানিস কিনা বা মনে আছে কিনা, জানিস সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে তাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ বল। না না, আমি বলছি সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়,
জানিস সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে তাকে বলা হয় কন্ট্রিবিউশন, তাকে বলা হয় কি কন্ট্রিবিউশন, ঠিক আছে। এটা হয়তো তোর 11-এ পড়েছিলি, মনে নেই থাক, ঠিক আছে বাদ দে, আমি বলে দিচ্ছি। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা পড়ে থাকে তাকে বলে কন্ট্রিবিউশন, ঠিক আছে, তাকে বলে কন্ট্রিবিউশন। তাহলে 50 থেকে 25 বাদ দিলে কত পড়ে রইল? 25,000 টাকা কন্ট্রিবিউশন। এইবার তুই ভাব, এই যে পেন গুলো তৈরি করেছিস, ফ্যাক্টরিতে পেন তৈরি করেছিস, তা ফ্যাক্টরি তৈরি করতে গেলে তাহলে পেন তৈরি করার জন্য কিছু ফিক্স খরচা হয়েছে তো, ফিক্স খরচা তো কিছু, যেবার বলি মেশিনের খরচা হতে পারে, তারপর তোর ফ্যাক্টরির খরচা হতে পারে, এগুলো খরচা হতে পারে, তাই তো? তাহলে এইগুলো তো ফিক্স খরচা, তাহলে ফিক্স খরচা কি হবে? কন্ট্রিবিউশন থেকে তুই ফিক্স খরচা বাদ দে। ফিক্স খরচা কত বলছিস? 15,000 টাকা। বলছে ফিক্স কস্ট কত বল? ফিক্স কস্ট কত বলেছে? 15,000 টাকা। ফিক্স কস্ট 15,000 টাকা। তাহলে তুই ভাব 25,000 টাকা থেকে যদি তুই 15,000 টাকা বাদ দিস, তাহলে তোর প্রফিট কত পড়ে রাখছে? 10,000 টাকা। 10,000 টাকা, এটাকে বলা হয় প্রফিট, এটাকে বলা হয় প্রফিট। এবার দেখ, আমি পাশে একটা জিনিস লিখবো, তোরা টুকবি না, আমি তোকে বোঝাচ্ছি, দেখ ভালো করে শুনবি। এমনি তুই ভাব, এটা নেই বুঝতে একটু অসুবিধা হলো, তোরা নর্মাল সেন্সে একদম 11 সেন্সে বল, তোরা প্রফিট বের করার ফর্মুলা কি? 11 থেকে শিখেছিস। 11 না, যে পড়াশোনা মানে ধর কমার্সের স্টুডেন্ট না, সেও জানে প্রফিট বের করার ফর্মুলা কি। সেল থেকে কস্ট, সেল থেকে কস্ট বাদ দিলে তো প্রফিট হয়। দেখ না, আমি বলছি যে স্যার সেল থেকে কস্ট বাদ দিলে তো প্রফিট হয়। কস্ট ক রকমের? ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট। তাহলে আমি বলতে পারি সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলাম আর ফিক্স কস্ট বাদ দিলাম, তাহলেই প্রফিট। এটাই তো, আমি কি নতুন কিছু করেছি? জাস্ট একটু ফরম্যাটিংটা চেঞ্জ করেছি, আর কিছু করিনি। আর লিভারের চ্যাপ্টারে এটাই তোর ফরম্যাট বলেছে বই, এটাই ফরম্যাট। কি বললাম? এটাই ফরম্যাট। তাহলে তুই ভাব, মনে থাকবে তো না ফরম্যাটটা? ভালো করে বুঝতে পারলি? সেল থেকে ভেরিয়েবল বাদ দিলে তাকে বলে কন্ট্রিবিউশন, আর কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে তাকে বলা হয় প্রফিট, ঠিক আছে? এটা প্রফিট বলে। তো এবার দেখ, এই যে প্রফিটটা লিখলাম না, এবার এর কিছু টেকনিক্যাল নাম আছে, টেকনিক্যাল নাম। এখানে না তুই প্রফিট লেখেনি, বইতে প্রফিট লেখেনি, ও নাম টেকনিক্যাল নাম লিখেছে। এই টেকনিক্যাল নাম কি জানিস? এই প্রফিটের আরেকটা নাম এখানে বলছে, এটাকে কি বলে জানিস তো? বইতে লিখেছে এটা ইবিআইটি। কি লিখলাম দেখেছিস তো? এবার তোরা কিন্তু বলিস না স্যার ইবিআইটির নাম ফার্স্ট শুনলাম। 12 থেকে শুনেছিস, 12-এ রেশিও অ্যানালাইজ করতে গিয়ে ইবিআইটি শুনেছিস, 12-এ। 5th সেমিস্টারে শুনেছিস ভ্যালুয়েশন অফ শেয়ার করতে গিয়ে, শুনিস নি ইবিআইটি? ইবিআইটির ফুল ফর্ম মনে আছে কারোর? আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। কিন্তু এই ইবিআইটি আবার আরো একটা নাম আছে, অপারেটিং প্রফিট। ইবিআইটির আরেকটা নাম অপারেটিং প্রফিট। তো কিছু টার্ম তোকে টেকনিক্যাল নাম জানতে হবে। আমি তোকে ব্যাপারটাকে খুব ইজি করব, তারপর টেকনিক্যাল নামে ঢুকবো, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি এটাকে কি বলে? এটাকে বলে অপারেটিং প্রফিট বা ইবিআইটি। বোঝা গেল? এবার বল, তাহলে তুই বল সাপোজ ধর তুই 1000 খানা পেন বিক্রি করছিস। আচ্ছা, তোর কি টার্গেট কি শুধু 1000টা পেনই বিক্রি করা? আচ্ছা, কেউ যদি বিজনেস করে, ওর টার্গেট, মেন উদ্দেশ্য কি, অবজেক্টিভস কি থাকে? যার যে বিজনেস করে, আজকে যদি আমি ধর ব্যবসা স্টার্ট করলাম, তাহলে আমার উদ্দেশ্য কি থাকবে সব সময়? বিক্রি বাড়ানো কি বিক্রি কমানো? কি টার্গেট থাকে বল দেখি? সবার টার্গেট থাকে বিক্রি কি করে বাড়াতে পারবো, সেল কি করে বাড়াতে পারবো। আর সেল যদি বাড়াতে পারি তাহলে আমার বিজনেস কি হবে? গ্রো করবে, বিজনেস উপরের দিকে যাবে। আর যত বেশি সেল করতে পারবো বিজনেস তত প্রফিট হবে। এবার স্যার বিজনেসের সেল কমতে পারে? হ্যাঁ কমতে পারে। কেন কমতে পারে না? অবশ্যই কমতে পারে। আমি জাস্ট পজিটিভ এক্সাম্পল দিচ্ছি না, আমি তো টার্গেট করবো বিজনেসটাকে কি করে বড় করা যায়। আর বিজনেস বড় করার অর্থ কি? সেল বাড়ানো। তো সাপোজ ধর আমার সেল আগে ছিল 1000, এখন ধর সেল ধর আমার ডবল বেড়ে গেছে। সেল ডবল বেড়ে গেছে, 1000 ছিল ডবল বেড়ে গেছে, তাহলে কত হয়েছে বল? 2000। 2000 হয়েছে সেল, 2000 হয়েছে সেল। সেল ছিল 1000, ধর সেল হয়েছে 2000। ভালো করে আমি দেখি তোদের কাছ থেকে কি আনসারটা বেরিয়ে আসে। বল, সেল 1000 ছিল 2000 হয়েছে, তাহলে বল সেলিং প্রাইস কত হবে? তুই বল, সিম্পল ভাবে ভাব, সিম্পল ভাবে ভাব। তাহলে বল 1 লাখ টাকা। 1 লাখ টাকা, ঠিকই বলেছিস, কোনো ভুল বলিসনি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা সেল আগে এক একটা পেন 50 টাকা করে বিক্রি করছিল, এখন কি 50-এর বেশি? কিছু তো বলেনি, তার মানে 50 টাকায় বিক্রি করেছি। তার মানে সেল কত করে হবে? একটা পেন 50 টাকায় বিক্রি করে 2000টা পেন 1 লাখ টাকায় বেচেছি, 2000টা পেন 1 লাখ টাকায় বিক্রি করেছি। এবার আমাকে বলবি, অ্যানসারটা দিবি। কোনো যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করবি, আমি অবশ্যই বোঝাবো। ভেরিয়েবল কস্ট কত হওয়া উচিত এখানে? ভেরিয়েবল কস্ট, এই ভেরিয়েবল কস্ট এই 25 কে এই 25ই বসে যাওয়া উচিত। তার মানে কেন বুঝতে পারছিস তো? তুই আগে 1000 খানা পেন তৈরি করেছিস, এখন তো পেন তৈরি করা বাড়ালি, পেন তো 2000 করলি। তাহলে পেন তৈরি করতে 2000 যখন পেন তৈরি করলি, আগের কাঁচামালে কি পেন তৈরি হয়ে যাবে? হবে কখনো? আগের লেবারে পেন তৈরি হবে? তাহলে তো ভেরিয়েবল কস্ট বাড়াতে হবে। তাহলে বুঝতে পারছিস? তাহলে একটা যদি 25 টাকা হয়, 2000 কত হবে? 50,000 টাকা। 50,000 টাকা। এবার দেখ বাদ দিয়ে কি হলো, এটাকে বলে কন্ট্রিবিউশন 50,000 টাকা। বল ফিক্স কস্ট কত লেখা উচিত?
সেম হবে। আর এটা যারা যারা বুঝতে পেরেছে তার মানে ভাববি সে আস্তে আস্তে ঢুকছে, মানে সে বুঝতে পারছে ব্যাপারটা, এটা বোঝা উচিত। ফিক্স কস্ট কি হয়? কস্ট পড়েছিস, কস্ট কাকে বলে? কস্টে ফিক্স কস্ট কাকে বলে? তুমি প্রোডাকশন লেভেল যাই করো না কেন, প্রোডাকশন বাড়াও বা কমাও বা জিরো করো, ফিক্স কস্ট তো বরাবর সেমই থাকবে। ফিক্স কস্টের কোনো চেঞ্জ হবে না, হবে কোনোদিন চেঞ্জ হবে না। তার মানে ফিক্স কস্ট 15 ছিল, এখানে 15ই হবে। 15 ছিল, এখানে 15ই হবে। তাহলে এখানে কত হলো বল, বাদ দিয়ে কত হলো? 35,000। আমি তোকে কিছুক্ষণ আগে ফিজিক্সের কিছু কনসেপ্ট শেখাচ্ছিলাম না, লিভার, সেই কনসেপ্ট এখানে আসছে। এই কনসেপ্ট এখানে ভালো করে বুঝবি কি আসছে। তুই সেল কতটা বাড়ালি বল দেখি? 1000 বাড়ালি, সেল ডবল করলি, সেল তুই ডবল করলি, সেল দুগুণ করলি, প্রফিট কত গুণ হয়েছে বলতো? 3.5 গুণ। ভাব, তুই সেল সেল দ্বিগুণ বাড়ালি, সেল দ্বিগুণ বাড়ালে তোর প্রফিট কত বাড়লো? তাহলে তুই বলি স্যার যদি প্রফিটও ডবল বাঁচা, সাপোজ তোদের কথা যদি বল স্যার সেল, ধরুন সেল সেল ডবল হলো, সেল যদি ডবল হয় তোর মনে স্যার সেল ডবল প্রফিট ডবল হবে। অনেকে মনে প্রশ্ন থাকতে পারে স্যার সেল ডবল প্রফিট ডবল হবে, তাহলে প্রফিট ডবল হলে প্রফিট কত হওয়া উচিত ছিল বল? 20,000 টাকা। 20,000 টাকা হয়েছে? তারও বেশি, তার মানে ডবলের বেশি। তাহলে কি বুঝতে পারলি ব্যাপারটা? কে সাহায্য করলো এটা? এটা করতে কে সাহায্য করলো? তুই এফর্ট দিলি, কি এফর্ট দিলি? হচ্ছে সেল, তুই সেলকে এফর্ট দিলি, কিন্তু রেজাল্টটা কি বেরোলো? প্রফিট। কি রেজাল্ট বেরোলো? তুই এফর্ট দিলি কম, তুই দ্বিগুণ সেল বাড়ালি, কিন্তু রেজাল্ট ম্যাক্সিমাম নিয়ে চলে আসলো, 3.5 গুণ নিয়ে আসলো ম্যাক্সিমাম রেজাল্ট। তাহলে কে সাহায্য করলো? স্যার ফালক্রাম। ফালক্রামটা কি? এখানে ফিক্স কস্ট, ফিক্স কস্ট এখানে ফালক্রাম, এখানে ফালক্রাম হচ্ছে ফিক্স কস্ট। ফিক্স কস্টের সাহায্যেই কিন্তু তোর সেল 3.5 গুণ বেড়ে গেল। ঠিক আছে, তুই এখানে দেখ, কারো যদি অসুবিধা, সেলটা হচ্ছে তোর এফর্ট, সেলটা হচ্ছে এফর্ট, প্রফিটটা হচ্ছে রেজাল্ট, আর ফিক্স কস্ট হচ্ছে ফালক্রাম। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে তোকে বুঝতে হবে ব্যাপারটা, কে সাহায্য করলো। তাহলে কি বুঝতে পারলি? এখানে কথা বলতে হয় না, লেস ইজ মোর। এফর্ট দিলাম কম, রেজাল্ট বেরোলো প্রচুর, হিউজ রেজাল্ট বেরোলো, ম্যাগনিফাই রেজাল্ট। ঠিক আছে, এটাই হচ্ছে লিভারেজের কনসেপ্ট। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি এটা? এখানে কিছু টোকান নেই, এটা তোকে বোঝালাম, এখানে কিছু টোকান নেই। কোথায় গেল? আচ্ছা আচ্ছা, লেখ এফর্ট, নিচে লেখ এখানে এফর্ট, এখানে লেখ এফর্ট। এফর্ট কি দিয়েছি এইমাত্র বললাম, বল এফর্ট কি দিলাম? লিখছি এফর্ট কি দিলাম বল? এফর্ট কি দিয়েছি? ডাবল। এফর্ট ডাবল দিয়েছি। তাহলে এফর্ট যদি ডবল দিই তাহলে রেজাল্ট কি বেরিয়েছে? রেজাল্ট কি ডবল বেরিয়েছে? ডবলেরও বেশি বেরিয়েছে, ডবলেরও বেশি। তাই কি লিখেছি? মোর দেন, মোর দেন, মোর দেন ডাবল, ডবলেরও বেশি, মোর দেন ডাবল, ডবলেরও বেশি। ঠিক আছে, কেন? কেন ডবলের বেশি বেরোলো? কেন কারণ বলতে হবে, কেন ডবলের বেশি বেরোলো বল? ডিউ টু ফিক্স কস্ট, ডিউ টু ফিক্স কস্ট, ফিক্স কস্টের জন্য। তুই এমনি কারোর মনে যে কোশ্চেন থাকে তুই কিন্তু ভেরিফাই করতে পারিস, এটা ক্রস চেক করতে পারিস। তুই দেখ এখানে 1000-এর সঙ্গে 50 গুণ করি, এখানেও 2000-এর সঙ্গে 50 গুণ করেছিস, এখানে 1000-এর সঙ্গে 25 গুণ করি, কেন 1000-এর সঙ্গে 25 গুণ করেছিস, তো ওর সঙ্গে তো কোনো চেঞ্জ হয়নি, সেল আর ভেরিয়েবলে চেঞ্জ কোথায় হয়েছে? দেখ এখানে যা ছিল এখানে তাই আছে, এই কারণের জন্য এটা হয়েছে, এই কারণের জন্য এটা হয়েছে। তো সুতরাং কনসেপচুয়ালি বুঝবি। তাহলে বুঝতে পারলি কি কথাটাকে কি বললাম? লেস ইজ মোর, বারবার করে বুঝবি, লেস ইজ মোর, কম এফর্ট দিয়ে ম্যাগনিফাম রেজাল্ট চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এত অবধি হলো। বল কত অবধি লিখেছিলাম আমরা? আমরা কত অবধি লিখেছিলাম? ইবিআইটি অবধি লিখেছিলাম, তাই তো? এখানে লিখছি ইবিআইটি, লেখ ইবিআইটি। ঠিক আছে তো? এখানে কত ছিল? 1000 ইউনিটের ছিল, আর এখানে কত ইউনিট ছিল? 2000 ইউনিট ছিল। একটু দেখে বলতে পারবি কেউ ইবিআইটি কত ছিল? 1000 ইউনিটে 10,000, আর 2000 ইউনিটে ইবিআইটি কত ছিল? 35,000 টাকা। ইবিআইটির ফুল ফর্ম তো তোরা আমাকে বলে দিলি, কোনো সমস্যা নেই, আমি আমি শুনে নিয়েছি। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তোরা করেছিলি ভ্যালুয়েশন অফ শেয়ারে, মনে না থাকলে কোনো অসুবিধা নেই, আমি মনে করিয়ে দেবো। ইবিআইটি থেকে মনে আছে ভ্যালুয়েশন অফ শেয়ার করেছিলি কেউ? তো ইবিআইটি থেকে কি বাদ দিতাম মনে আছে? ইন্টারেস্ট আর ট্যাক্স। অত বেশি বলতে হবে না, জাস্ট একটাই বল না, ইবিআইটি থেকে। ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এর থেকে আমরা ইন্টারেস্টটা বাদ দিতাম, এর থেকে আমরা ইন্টারেস্টটা বাদ দিতাম। এর থেকে আমরা কি বাদ দিতাম? ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বাদ দিতাম। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে, আরে তুই ব্যবসা করতে গিয়ে লোন নিয়েছিস, লোন নিয়ে তোকে ইন্টারেস্ট দিতে হবে না?
তাই এটাকে বলে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন। তো লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে। সাপোজ ধর তুই ইন্টারেস্ট দিয়েছিস 20,000 টাকা, 20,000 ইন্টারেস্ট। তাহলে তুই বল এখানে 20,000 ইন্টারেস্ট লিখলাম। আচ্ছা আমার এখানে ইবিআইটি কত ছিল রে? 1 মিনিট। আচ্ছা ইবিআইটি 10,000, উদাহরণটা না একটু চেঞ্জ করতে হবে, জাস্ট একটু চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। ইবিআইটি এখানে তো হবে না, এখানে 10-এর জায়গায় না 50 করে দে, বেটার হবে। 50 করে দে, এটাকে 50 করে দে, উদাহরণটা চেঞ্জ করে দে। 50,000, ঠিক আছে। তাহলে 50 ছিল আর ইন্টারেস্ট 20, তাহলে বাদ দিয়ে কত হলো? 50,000 টাকা ইবিআইটি, 20,000 টাকা ইন্টারেস্ট। তা 50 থেকে 20 বাদ দিয়ে কত হলো বল? 30,000 টাকা। বল দেখি এটাকে কি বলে? ইবিআইটি থেকে এটা চলে গেল, পড়ে রইল কি? মনে পড়ছে তো? মনে পড়ছে? ইবিটি। ইবিটি যারা ভ্যালুয়েশন অফ শেয়ার করে তাদের মনে থাকা উচিত, কেননা ক্লাস 12 এর রেশিও অনেকদিন আগে করেছি, এখন মনে থাকা না থাকাই স্বাভাবিক, 3 বছর আগে করেছিস। তো আগের বছর ভ্যালুয়েশন অফ শেয়ার যারা করিস তাদের তো মনে থাকা উচিত, আর মনে না থাকলেও এখন বলেইছি শুনে নে। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হয় ইবিটি, 30,000। এবার বল কি বলেছিলাম? 1000 ছিল সেল, এখন সেল 2000 হলো, মানে সেল ডবল বাড়লো, সেল ডবল বাড়লো, তাই তো? সেল ডবল বাড়লো। তাহলে ইবিআইটি কত? সাপোজ ধর বলেছে ইবিআইটি আগে 50,000 ছিল, ইবিআইটি আগে 50 ছিল, বললো ইবিআইটি এখন ডবল হয়েছে। সাপোজ তোকে কোশ্চেন বলেছে ইবিআইটি আগে 50 ছিল, এখন ধর ইবিআইটি ডবল হয়েছে। তুই উপরে না এই পোর্শনটা কেটে দে, এটা আগের সঙ্গে তো ম্যাচ নেই, আগের সঙ্গে ম্যাচ নেই, এই পোর্শনটা দরকার নেই, এটা দরকার নেই, আগের সঙ্গে ম্যাচ নেই, নতুন একটা উদাহরণ তুলেছি, ঠিক আছে? ওটা কনফিউজ হয়ে যাবি তোরা। তো ধর আগে ইবিআইটি 50 ছিল, কোম্পানি তার প্রফিটটাকে ডবল করতে চায়, মানে প্রফিট ডবল করার অর্থ কি? বল বল বল। কোম্পানি আগে কামাতো 50, এখন কোম্পানি তার প্রফিটটাকে ডবল করতে। হ্যাঁ বল। না না বলছি, বুঝতে পারছিস, আবার বলছি শোন। ও সেল ফেল বলে যা, সেল বের করে ইবিআইটি অব্দি বেরিয়ে গেছে, ওটা বাদ দে, আমি নর্মাল বলছি, তুই বুঝতে পারছিস? তুই বলছিস সেল বাড়াতে হবে, না না ওটার কথা বলছি না। ইবিআইটি তোকে বলে দিই, ইবিআইটি তোর 50 ছিল, কোম্পানি তার প্রফিটকে ডবল করতে চায়, তো 50 ছিল, প্রফিটকে ডবল করতে মানে 1 লাখ। এখন আর সেলের কথা প্রশ্ন হচ্ছে না, ঠিক আছে? তো সেল তো করেই চলে এসছে 50 অব্দি, কোম্পানি তার প্রফিটকে ডবল করতে চায়, মানে কি হবে? প্রফিট হলো 1 লাখ। এবার তুই ইবিআইটি থেকে কি বাদ দিয়েছিস? এটা বল বল। ইন্টারেস্ট অন লোন। তার মানে কত বাদ দিয়ে? ইন্টারেস্ট অন লোন 20,000 টাকা। আমার প্রশ্ন সিম্পল কোশ্চেন, একদম সোজা কোশ্চেন করবো, সেই সোজা কোশ্চেনের অ্যান্সারটা কি ঠিক দিবি না ভুল দিবি এটা আমার জানার দরকার। এখানে ইন্টারেস্ট অন লোন কত টাকা লেখা উচিত এবং কেন? হয়তো অ্যান্সার বলেই দেবে অনেক, কারণটা বলতে হবে, কারণটা বলতে হবে। এখানে ইন্টারেস্ট অন লোন কত টাকা লেখা উচিত? বুঝিস নি কি বললাম? বুঝিস নি কি বললাম? যদি 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 কোনো অসুবিধা হয় তুই নিজে না, নিজের নলেজ খাটা, নিজে বিজনেস করছিস এই নলেজটা খাটা। তুই ব্যবসা করার জন্য না মার্কেট থেকে লোন নিয়ে ব্যবসা করা আরম্ভ করেছিস, তুই মার্কেট থেকে লোন নিয়ে ব্যবসা করা আরম্ভ করেছিস। কত লোন নিয়েছিস? ধর কত পার্সেন্ট? 20,000 টাকা, তো ধর তোর 20%ই লোন ইন্টারেস্ট নিচ্ছে। ধর তুই 1 লাখ টাকা লোন নিয়েছিস, তোর থেকে 20%, 20,000 টাকা ইন্টারেস্ট নিয়েছে, ঠিক আছে? এবার তোর প্রফিট বেড়ে গেল, কমন এত করে মন দিয়ে শুনবি, তোর প্রফিট বেড়ে গেল। এবার তুই যার থেকে লোন নিয়েছিস ব্যাংকের থেকে, ব্যাংক বললো তোমার প্রফিট বেড়ে গেছে, আমাকে ইন্টারেস্ট বাড়িয়ে দাও। তুই বল, লজিক খাটা, লজিক খাটা, বল তুই দিবি? স্যার আমার প্রফিট বেড়ে গেছে, প্রফিট বেড়ে গেছে বলে তুই ইন্টারেস্ট বেশি দিবি? কখনো করবো আমি, কখনো করবো? তাহলে বুঝতে পারলি, তাহলে ইন্টারেস্ট অন লোন এটা কি খরচা হতো হলো। প্রথমে যে আনসার ভুল বলেছিলি, লজিক খাটিয়ে বলতে হবে। লজিকটা বুঝতে পারলি এখানে, নাকি বুঝিস নি এখনো? বল। আশা করি বুঝে গেছি, আর কিছু বলার দরকার নেই, যে উদাহরণটা দিয়েছি। তাহলে ইন্টারেস্ট কত হবে? 20,000 টাকাই হবে। তাহলে কত হচ্ছে? 1 লাখ থেকে 20 বাদ দিলে কত হয়? 80,000 টাকা। তাহলে তুই ভাব, তুই প্রফিট ডবল করলি, প্রফিট ডবল করলি, তাই তো? প্রফিট কত করলি? ডবল করলি। প্রফিট যখন তুই ডবল করলি, তাহলে ইবিটি কি ডবল হয়েছে? ইবিটি কি ডবল হয়েছে নাকি মোর দ্যান ডবল? কে সাহায্য করলো মোর দ্যান ডবল করতে? এটাই হচ্ছে ফালক্রাম, ঠিক আছে? মোর দ্যান ডবল। এবার তোর মনে প্রশ্ন হলো এত অব্দি ঠিক আছে তো? স্যার সবসময় বাড়বে সেলস ইউনিট, কমতে পারে না? বল বল বল, চিন্তা ভাবনা কর। তুই ব্যবসা করছিস, তোর ব্যবসা ডাউনফল আসতে পারে না? আসতে পারে। এবার সেই এক্সাম্পল চলে আসছে, ধর না করোনা চলছে, করোনা পরিস্থিতিতে কত কিছু হয়েছিল, তাই না? তো ধর সাপোজ ধর উদাহরণ, সব উদাহরণেই আসবো। ধর তুই ধর
আগে প্রোডাকশন করছিলি 1000 ইউনিট, মানে ধর 1000 ইউনিট মাল বিক্রি করতে পারছিলি, পরের বছর দেখলি তোর গুডস বিক্রি করতে পারলি কত বলতো? 500। সিনারিতে কি আসছে দেখ, এই সিনারিতে কি আসছে, তাহলে বল সেলস কত হবে? সেল কত করে করেছিলাম বলতো আগে উদাহরণটায়? প্রথম উদাহরণটা দেখ, পাতা উল্টে দেখতো কত টাকা করে সেল ছিল, 50 টাকা করে না দেখতো, 50 টাকা করে, তাই তো? তাহলে 1000 ইন্টু 50 করলে কত হবে? এটা 50,000 টাকা, ঠিক আছে তো? এটা নেই পরে করছি, এখানে লিখি 1000 ইন্টু 50। এর থেকে মাইনাস করবো কি ভেরিয়েবল কস্ট, দেখতো ভেরিয়েবল কস্ট কত করেছিল? 25 টাকা। তাহলে কত হবে 1000 ইন্টু 25? 25,000 টাকা। তাহলে কত হলো? 25,000 টাকাই হলো। এটাকে কি বলে? কন্ট্রিবিউশন। এর থেকে বাদ দিতাম কি ফিক্স কস্ট কত ছিল দেখে বল কত? 25 থেকে 15 বাদ দিলে কত হয় দেখ, এটাকে বলা হয় ইবিআইটি। একদম ভেরি গুড, ঠিকই বলেছিস, ইবিআইটি। এবার কোম্পানির অবস্থা খুব খারাপ হয়ে গেল, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, ও এত সেল করতে পারেনি, পরের বছর ও হাফ সেল করতে পেরেছে, 500 ইউনিট সেল করতে পেরেছে, ঠিক আছে তো? তাহলে সেল করে কত টাকা আসলো বল? 500 ইন্টু 50 মানে কত হয়? 25,000 টাকা নাকি? এখানে ভেরিয়েবল কস্ট কত হয়? 500 ইন্টু 25 12,500 টাকা। তাহলে কন্ট্রিবিউশন হলো 12,500 টাকা। আর ফিক্স কস্ট তোকে কিছুক্ষণ আগে বোঝালাম, এরপরে তো আর বোঝাতে হবে না ফিক্স কস্ট কত হওয়া উচিত বল। ফিক্স কস্ট কত? 15ই হবে, 15 হলো ফিক্স কস্ট। তাহলে আলটিমেটলি লাভ হলো না লস হলো? কত টাকা লস হলো? 2,500 টাকা লস হয়ে গেল এখানে তোর, 2,500 টাকা লস। তাহলে তুই ভাব তোর সেলস কত কমলো, সেলস কমলো কত? হাফ কমলো, হাফ কমলো। তাহলে প্রফিট কি হয়েছে দেখতে পেয়েছিস তো? প্রফিট কত? 10 ছিল 2.5 হয়ে গেছে। চেঞ্জটা তোকে বুঝতে হবে, এই হচ্ছে চেঞ্জ, বুঝতে পেরেছিস? চেঞ্জটা কি? তোর সেল আগেরটা যেমন সেল ডবল হয়েছিল বলে প্রফিটটা ডবলের বেশি বেড়েছিল। এখানে দেখ, এখানে কি হয়েছে? সেলস হাফ কমলো। তাহলে তাহলে প্রফিট থেকে কমে হাফ হওয়া উচিত, তো হাফ হয়েছে না স্যার? 2.5 হয়েছে, 2.5 হয়েছে। তাহলে তোকে বুঝতে হবে ব্যাপারটা, 10 থেকে 5 হওয়া উচিত ছিল, 5 হয়নি, 5-এরও কমে গেছে। বুঝতে পারলি ব্যাপারটা? এবার নিচে লেখ, নোট লেখ নিচে, নেক্সট পেজ লেখ ফিক্স কস্ট। কারণটা কি, কেন এটা হলো, এর পেছনে কারণটা কি, কে দায়ী, এর জন্য দায়ীটা কে ছিল? এই পোর্শনে দায়ীটা কে ছিল? ফিক্স কস্ট। তাই লিখছি ফিক্স কস্ট। এটাকে একটা কথা আছে, এটাকে লেখ। ফিক্স কস্টটা কিসের কাজ করলো দেখতে পারলি? কিসের কাজ করলো বলতে পারি? ফিক্স কস্ট কিসের কাজ করলো, মানে কি কাজ করলো ফিক্স কস্টটা? দেখ, ফিক্স কস্টের জন্য একবার প্রফিট বেড়ে গেল, আবার প্রফিট কমে গেল। তাহলে এটাকে কি বলে জানিস তো? টু ওয়ে। লেখ বলছি, একটা তলোয়ারের দুদিক থাকে, তাই না? একটা তলোয়ারের দুদিক থাকে, দুটো কাজ করে, বুঝতে পারলি তো? তুই যদি ভালো করে মানে যুদ্ধে গেছিস, ভালো করে লড়াই করতে পারিস, তাহলে তুই জিতে যাবি। আবার যদি ঠিকঠাক করে করতে না পারিস, তাহলে তুই ওখানেই পরাজিত হয়ে যাবি। একটা একটা তলোয়ারের দুটো কাজ করে, দোধারী তলোয়ার, ঠিক আছে তো? তো ধর এখানে লিখেছি এই যে ফিক্স কস্ট দুটো কাজ করলো, দুদিকের কাজ করলো ফিক্স কস্ট, দুদিকের কাজ করলো। একটা ফিক্স কস্টের জন্য একবার প্রফিট বেড়ে যাচ্ছে, আবার কি হচ্ছে? প্রফিট কমে যাচ্ছে, মানে লস হচ্ছে। লিখ উই ক্যান নাও সে দ্যাট we can now say that leverage is a two-way লিখেছিস উই ক্যান নাও সে দ্যাট লিখলি, নেক্সট লিখবি ফুল স্টপ দিয়ে লিখ ইট ক্যান আইদার মেক ইট ক্যান আইদার মেক it can either make
lot of profit, lot of profit for the business, lot of profit for the business, lot of profit for the business, ঠিক আছে তো, or হয় এটা হবে otherwise কি হবে, লেখ it can cut down, it can cut down, it can cut down, ঠিক আছে, the business by getting losses, the business by getting losses, full stop. প্যারা চেঞ্জ করে লেখ the key to business success, the key to business success, এই কি টু বিজনেস সাকসেস মানে যে ব্যবসায় যে সফলতা আসবে বা ব্যবসায় যে সাকসেস আসবে এর মূল মন্ত্রটা কি, মূল চাবিকাঠি বলে না, মূল মন্ত্র কি, কিটা কোনটা, লিভারেজ, লিভারেজ, ঠিক আছে, মানে একটা বিজনেসে যে সাকসেস আসবে এর কি পয়েন্ট কোনটা, কি কোনটা, মানে মূল মন্ত্র বলে না, মূল মন্ত্র কোনটা, এখানে হচ্ছে মূল মন্ত্র হচ্ছে লিভারেজ, লিভারেজ। তো লিভারেজ পজিশন যদি বিজনেস ঠিক থাকে তাহলে বিজনেস সাকসেস আসবেই আসবে। নেক্সট লেখ হয়ে গেছে লেখা সবার, প্রত্যেকে কমপ্লিট। লেখ লেখ অর্গানাইজেশন, এখানে লেখ অর্গানাইজেশন, অর্গানাইজেশন মানে বুঝতে পারছিস, এই অর্গানাইজেশন মানে বুঝতে পারছিস তোর যে বিজনেস, সাপোজ ধর টাটা কোম্পানি, এটা একটা অর্গানাইজেশন, ঠিক আছে, অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন কি বলেছে এখানে, অর্গানাইজেশনে তো যে কোনো অর্গানাইজেশনে ফিক্সড কস্ট তো থাকবেই, ফিক্সড কস্ট ছাড়া তো বিজনেসই হবে না, ফিক্সড কস্ট থাকবেই। তো অর্গানাইজেশনে যে ফিক্সড কস্ট আছে, একটা অর্গানাইজেশনে জানিস ক রকমের ফিক্সড কস্ট থাকে বলতে পারবি, বল, এবং কি কি, একটা অর্গানাইজেশনে ক রকমের ফিক্সড কস্ট থাকে এবং কি কি, এইমাত্র অলরেডি করে দিয়েছি, অলরেডি করলাম, দু রকমের ফিক্সড কস্ট থাকে। একটা কি ফিক্সড কস্ট হলো, একটা দেখ ফিক্সড কস্ট, একটা ফিক্সড অপারেটিং এক্সপেন্সেস আর একটা ফিক্সড ফাইনান্সিয়াল চার্জেস, লিখবো মানে বুঝতে পারলি কি বললাম, ফিক্সড অপারেটিং এক্সপেন্সেস, সাপোজ ধর তুই ধর বিজনেস করছিস, তোর ধর মেশিন আছে, তো মেশিন কিনে ওটা কি খরচা, ওটা তো ফিক্সড অপারেটিং খরচা, অপারেট করতে। এবার তুই যে লোন নিয়েছি ওটাও তো ফিক্সড খরচা, ওটা ফাইনান্সিয়াল খরচা, ঠিক আছে তো। তো এটাই বলবো আর কি, একটা বিজনেসে দু রকমের ফিক্সড কস্ট হয়, একটাকে বলে ফিক্সড অপারেটিং এক্সপেন্সেস, একটাকে বলে ফিক্সড অপারেটিং এক্সপেন্সেস, একটাকে বলে ফিক্সড অপারেটিং এক্সপেন্সেস, আরেকটাকে বলে কি ফিক্সড ফাইনান্সিয়াল চার্জেস। বা ধর তোর কোম্পানিতে যে সমস্ত স্টাফ রেখেছিস তাদের প্রতি মাসে স্যালারি দিতে হচ্ছে, ফ্যাক্টরি ভাড়া দিতে হচ্ছে, এগুলো কি খরচা সব, বল এগুলো কি খরচা, হ্যাঁ অপারেটিং, কিন্তু কি ফিক্সড খরচা, তো এটা ফিক্স দিতে হবে, প্রতি মাসে ফিক্সড টাকা দিতে হবে, এটা অপারেটিং খরচা, অবশ্যই অপারেটিং খরচা, ঠিক আছে তো। তাহলে এখানে লিখবো এক্সাম্পল গুলো, লিখবো এক্সাম্পল গুলো, লিখবো লেখ একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, লেখ একটা, লেখ লেখ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, একটাকে লেখ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, একটাকে বলে লেখ আদার অপারেটিং এক্সপেন্সেস। এই নামগুলো কি নতুন লাগছে তোদের কাছে, কোথায় শিখেছিলি এই নামগুলো, কস্ট শিটে শিখেছিলি, ঠিক একদম ঠিক, কস্ট শিটে শিখেছিলি। দেখ বলছে
এই অপারেটিং খরচা কাকে বলে? বিজনেস চালু করতে গেলে, বিজনেস চালালে যে খরচা তাকে অপারেটিং খরচা বলে, ঠিক আছে? তো এবার বিজনেস বন্ধ করে দিলে এমন কিছু আছে খরচা হবেই না। আজকে ধর তুই ধর কোম্পানি চালাচ্ছিস বা তোর দোকান আছে, দোকানে কোনো স্টাফ রেখেছিস, তুই দোকান তুলে দিস, স্টাফদের মাইনে দিতে হবে, রেন্ট দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে না, এটা তো অপারেটিং খরচা। কিন্তু তুই লোন নিয়েছিস ব্যবসা করার জন্য, তুই দোকান যদি বন্ধ করেও দিস, বল লোনের টাকা শোধ করতে হবে কি হবে না? তাহলে ওটা কি খরচা? ওটা ফাইন্যান্সিয়াল চার্জেস। তো এই ব্যাপারগুলো তোকে বুঝতে হবে। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন উদাহরণ বললাম, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বললাম। আচ্ছা, এটা লিখলাম আদার অপারেটিং এক্সপেন্সেস। বলতে পারবি আদার অপারেটিং এক্সপেন্সের উদাহরণটা কি জানিস? আমি বলে দিই, ডেপ্রিসিয়েশন। সময় নষ্ট করতে হবে, ডেপ্রিসিয়েশন। তা ডেপ্রিসিয়েশন কি অপারেটিং খরচার মধ্যে পড়ে কি পড়ে না? বল, ডেপ্রিসিয়েশন তো অপারেটিং খরচা, হ্যাঁ কি না? তুই যখন প্রোডাকশন করবি, মেশিনে করবি, তা মেশিন ইউজ করলে মেশিনের ডেপ্রিসিয়েশন হবে না? তা মেশিন কি খরচার মধ্যে পড়ে? বুঝতে পারছিস তো? তার মানে এটা, এর উদাহরণটা লিখলাম কি ডেপ্রিসিয়েশন, এর উদাহরণ লিখলাম ডেপ্রিসিয়েশন। হয়ে গেল। এবার ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জেস বল, কে বলতে পারবি? বল দেখি, দেখি, ব্রেন খাটা দেখ। ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জ অলরেডি তোকে বললাম, তোকে তো হিন্টস দিয়েছি। এটা কি? স্যার লোন নিলে লোনের উপর ইন্টারেস্ট। তাহলে এখানে একটা একটা করে বলতে থাক। একটা বল, একটা বল, একটা তো পারবি, যে কেউ বলতে পারবে। বল একটা বল। ইন্টারেস্ট অন লোন, হ্যাঁ একটা হবে। আর আর বল। আরে ইন্টারেস্ট অন ট্যাক্স কোথায় আসলো? ইন্টারেস্ট অন লোন, তুই লোন রিলেটেডই হবে, যা হবে ইন্টারেস্টের উপরই হবে। একটা ইন্টারেস্ট অন লোন, একটা বলতে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ঠিক আছে? আর কি হতে পারে? আরেকটাও হবে, সেটা বলছি। এটা এটা তোদের একটু আইডিয়ার বাইরে, বাট বলে দিচ্ছি আমি। তোরা প্রেফারেন্স ডিভিডেন্ডের নাম শুনেছিস? প্রেফারেন্স ডিভিডেন্ডের নাম শুনেছিস তো? তা প্রেফারেন্স শেয়ার হোল্ডার থেকে টাকা নিলে ওদেরকে ডিভিডেন্ড দিতে হয়, জানিস? ভাব, আজকে তুই ধর টাটা কোম্পানির শেয়ার কিনেছিস, টাটা কোম্পানি যে শেয়ার কিনবি ওটাকে ইকুইটি শেয়ার বলে। তো ওই ওর উপর তোকে যে ডিভিডেন্ড দেবে, এটা কি ডিভিডেন্ড বলে বলতে পারবি? এটাকে ইকুইটি ডিভিডেন্ড বলে। ডিভিডেন্ড দু রকমের হয়, ভালো করে বোঝ, কনসেপ্ট বোঝ এইগুলো। ডিভিডেন্ড দু রকমের, একটা ইকুইটি হয় আর একটা প্রেফারেন্স হয়। আজকে যদি তুই কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করিস, তার মানে কি সেখান থেকে একটা ডিভিডেন্ড পাবি, কোম্পানি লাভ করলে বছরের শেষে, ওই ডিভিডেন্ডকে ইকুইটি ডিভিডেন্ড বলে। এবার যদি কোনো কোম্পানিকে প্রেফারেন্স শেয়ারে টাকা লাগাস, তাহলে ওর উপর তুই কি ডিভিডেন্ড পাবি? ছোটবেলায় পড়েছিলি তোরা, 11 থেকেই পড়ে পড়ে আসছিলি। তোর তো মনে হয়, আমার তো মনে হয় কোম্পানি লতেও ছিল 3 নম্বর না 4 নম্বর চ্যাপ্টারে, ইকুইটি শেয়ারের সঙ্গে প্রেফারেন্স শেয়ারের পার্থক্য পড়ে যাসনি পরীক্ষায়? তাহলে একটা একটা ওখানে ডিফারেন্স ছিল। ইকুইটি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার কি কোনো ফিক্সড রেট আছে? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার কি ফিক্সড রেট আছে? তার মানে কি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড কি দিই? ফিক্সড রেটে দিই। তার মানে বলতে পারি, ও স্যার তার মানে এটা আসবে। কনসেপ্ট বোঝ, তোকে পুরো ব্যাপারটা ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, বুঝতে পারলি? তাহলে তিনটে উদাহরণ কি কি করলাম বুঝতে পারছিস, মাথায় ঢুকবে? তাহলে তোকে আজকে কেউ জিজ্ঞাসা করে ইকুইটি ডিভিডেন্ড ফিক্সড রেটে দিই নাকি ফিক্সড, না লাভ হলে দেবো নাহলে দেবো না, পাবেই না ডিভিডেন্ড। কিন্তু প্রেফারেন্স হোল্ডারদের ডিভিডেন্ড ফিক্সড রেটে দিতে হবে, ফিক্সড রেট। এই জন্য প্রেফারেন্স হোল্ডারে আগে লেখা থাকতো না 10% প্রেফারেন্স ডিভিডেন্ড, কেন লেখা থাকতো? ফিক্সড রেট। তাহলে লেখ, লেখ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। কেউ যদি আগামী দিনে এমবিএ পড়িস তো বিশাল বেনিফিট হয়ে গেল, কারণ এমবিএ পড়ার সময় এই জিনিসগুলো তুই এত ডিটেলসে শিখতে পারবি না। এইগুলো বিশাল বেনিফিট হয়ে যাবে, এইগুলো এমবিএ তে সব আছে। আমরা ফার্স্ট চ্যাপ্টারেই তখন এমবিএ যারা পড়ছে ওদের লিভারেজ, ফার্স্ট চ্যাপ্টারে লিভারেজ আরম্ভ করেছি। এমবিএ যারা পড়ছে ফার্স্টে লিভারেজ আরম্ভ করে দিয়েছি। দেখ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স, লাইক ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স। তারপর লেখ ইন্টারেস্ট অন লোন। নেক্সট লেখ প্রেফারেন্স ডিভিডেন্ড। আমি যদি তোকে আজকে অঙ্ক আরম্ভ করে দিতাম না প্রথমে, আমাকে প্রতিদিন কোশ্চেন করতে, এই অঙ্কে কি হবে, ওই অঙ্কে কি হবে, না আমি ওটা চাইছি না। আমি তোকে পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট খুব ভালো করে করিয়ে একদিন অঙ্ক করবো, আর কোনো কোশ্চেনই থাকবে না, মানে সমস্ত কোশ্চেন এর মধ্যে করে দেবো, ঠিক আছে? সমস্ত জিনিস এর মধ্যে কভার হয়ে যাবে। শুধু অবশ্যই তোর বিকম কভার হবে, বিকমের চেয়ে হাই ডিগ্রি কোর্সও কভার হয়ে যাবে এর মধ্যে, সমস্ত কিছু কভার করে দেবে এর মধ্যে। লেখ, এবার লেখ লিভারেজ কাকে বলে সম্পর্কে একটু লিখে নে। লেখ লিভারেজ, হেডিং দে। লেখ the term leverage can be defined, the term leverage can be defined
ঠিক আছে, as deciding the proper as deciding as deciding the proper mix between proper mix between fixed cost and variable cost. ফুল স্টপ। দেয়ার আর, তাই একটু বলে দিই এই লাইনটা কি লেখা আছে, লিভারেজ কাকে বলে লেখা আছে। কি লিখেছে, দ্য টার্ম লিভারেজ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ডিসাইডিং দ্য প্রপার মিক্স, মানে প্রপার মিক্স থাকবে, কেননা তুই যে স্টেটমেন্টটা সাজালাম ওর মধ্যে কি দুটো কস্ট ছিল, তো ওটাই তো বলছি ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের মিক্স থাকবে, ঠিক আছে। তো এবার পড়বো যেটা তোর পরীক্ষায় অঙ্ক করতে গেলে কাজে লাগবে, বলবে লিভারেজ অঙ্ক দেবে না, লিভারেজ ক রকমের, এটা খুব জরুরি জিনিস, লিভারেজ ক রকমের হয় জানিস, লিভারেজ আমি তোকে বলেছি জানবি করে, আমি তোকে বলছি লিভারেজ 3 রকমের হয়, লিভারেজ 3 রকমের হয়, দেয়ার আর 3 টাইপস অফ লিভারেজ, ঠিক আছে। একটাকে বলে অপারেটিং, একটাকে বলে অপারেটিং, একটাকে বলে ফাইন্যান্সিং ফিনান্সিয়াল লিভারেজ, একটাকে বলে অপারেটিং লিভারেজ, একটাকে বলে ফিনান্সিয়াল লিভারেজ, আর একটাকে বলে দুটোকে মিক্স করে দাও হয়ে গেল কম্বাইন্ড। তাহলে কি বললাম, একটা অপারেটিং, আগে মনে কর, তারপর পরীক্ষাতে এইগুলোই দেবে, বলবে ক্যালকুলেট অপারেটিং লিভারেজ, ক্যালকুলেট, এগুলো তো এই সমস্ত বেকার কোশ্চেন জেনারেলে দেয়, মানে একটা কোশ্চেন দিয়ে দিল, বললো অপারেটিং লিভারেজ বের করে দাও, ফিনান্সিয়াল লিভারেজ বের করে দাও, কম্বাইন্ড লিভারেজ বের করে দাও। আমাদের অনার্স এরকম দেয় না, অনার্সে মিসিং ক্যালকুলেশন, মিসিং ক্যালকুলেশন। ও বললো আমি তোমাকে অপারেটিং লিভারেজ বলে দিলাম, তুমি সেল বের করে দাও। মিসিং ক্যালকুলেশন ভালো লাগে, ইন্টারেস্ট লাগে খুব করতে, খুব ইন্টারেস্ট লাগবে, অ্যালজেব্রা বেশ, আচ্ছা যাই হোক, বাদ ওইগুলো পরের আলোচনা। তাহলে কি বললাম, ক রকমের লিভারেজ হয় বললাম, বল কি কি, প্রথমটার নাম বল, অপারেটিং, ফিনান্সিয়াল, কম্বাইন্ড। লেখ লেখ, there are 3 types of leverage, like there are 3 types of leverage, like there are 3 types of leverage, there are 3 types of leverage. Number 1 কি বললাম, অপারেটিং লিভারেজ, লাইক অপারেটিং লিভারেজ। আমরা যখন অঙ্ক করবো না তখন লিখে দেবো অপারেটিং লিভারেজকে কি বলে জানিস তো, বাট এখন লিখছি না, ডল বলে, ডল, ঠিক আছে, ডল মানে এই যে নাম্বার ডি ও এল, ডল, ঠিক আছে তো, ঠিক আছে, মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। আমরা যখন অঙ্ক করবো তখন বলবো, এখন ওটা নিয়ে আলোচনা করছি, বললাম মানে অপারেটিং লিভারেজকে তোর বলে ডল, ডি ও এল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। তারপর কি বললাম বল, 2 নম্বর কি বললাম, ফাইনান্সিয়াল লিভারেজ, লে ফাইনান্সিয়াল লিভারেজ। আর 3 নম্বর কি বলে, কম্বাইন্ড লিভারেজ। বুঝছে, এবার লিখবো বিজনেসে ক রকমের রিস্ক হয়, ঠিক আছে, রিস্ক 2 রকমের হয়, রিস্ক বিজনেসে 2 রকমের হয়, একটাকে রিস্ক, একটা রিস্ককে বলে অপারেটিং রিস্ক, আর একটাকে ফাইনান্সিয়াল রিস্ক। রিস্ক 2 রকমের, একটা অপারেটিং রিস্ক আর একটা ফাইনান্সিয়াল রিস্ক, ঠিক আছে। লেখ লেখ রিস্ক, এখানে লেখ রিস্ক, বিজনেসে 2 রকমের রিস্ক হয়, একটাকে বলে অপারেটিং রিস্ক, ঠিক আছে, একটাকে বলে অপারেটিং রিস্ক, অপারেটিং এরই আর একটা নাম লেখ বিজনেস রিস্ক, অপারেটিং আর একটা নাম বিজনেস রিস্ক, আর এখানে লিখবো ফাইনান্সিয়াল রিস্ক। যে তোরা দেখেছি আমি ফিনান্সিয়াল ম্যানেজের পিডিএফটা করেছি না, দেখবি চ্যাপ্টারটা যে শুরু হচ্ছে না, ওই চ্যাপ্টারে কি কি থিওরি আছে প্রথমে একদম পুরো লিখে দিয়েছি, যে খেয়াল করি, সবাই তো এখনো খুলে দেখিস নি, 2020 সাল থেকে 25 অব্দি অনার্স জেনারেলে কি কি কোশ্চেন এসে তোকে খুঁজতে হবে না, আমি পুরো জড়ো করি সামনে, প্রতিটা চ্যাপ্টারে জড়ো করে দিয়েছি, বললাম বুঝলি তো, কোন কোন চ্যাপ্টারে কি কি থিওরি এসছে, একদম পুরো ধর টিভিএম যখন করেছি, টিভিএম এ কি থিওরি এসছে লিখে দিয়েছি, কস্ট অফ ক্যাপিটালে কি থিওরি এসছে, লিভারেজে কি থিওরি, সব লিখে দিয়েছি, আর কোনো খুঁজতেই হবে না তোকে, ঠিক আছে, তুই একটা আইডিয়া করে ফেলতে কি কি ধরনের থিওরি আসে।
আর দেখেছি ওর মধ্যে মানে সাজেশনটাও আছে, দেখবি যখন অঙ্কগুলো শেষ হচ্ছে তারপরে সাজেশনটাও দেওয়া আছে, ঠিক আছে, মানে হাইলাইটও করে দেওয়া আছে কি কোশ্চেন ইম্পর্টেন্ট, হাইলাইটও করে দিয়েছি কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সাজেশনই এখনই দিয়ে দিয়েছি, লঞ্চ করে দিয়েছি সাজেশন। আচ্ছা দেখ, রিক্স দু রকমের হয়, একটা অপারেটিং রিক্স আর একটা ফিনান্সিয়াল রিক্স। এবার লেখ, এখানে লেখ ডাউন অ্যারোতে, এরকম ডাউন অ্যারো দিয়ে লেখ, ডাউন অ্যারো দিয়ে লেখ, কি লিখবি, দিস রিস্ক indicates, like indicates ঠিক আছে, indicates the risks due to the operation, the risks due to the operation due to the operation of the business, of the business, ঠিক আছে। আবার ডাউন অ্যারোতে নিচে কি লিখবি, লেখ ডিউ টু ফিক্স কস্ট, লেখ ডিউ টু ফিক্স কস্ট, আবার ডাউন অ্যারোতে নিচে মেজার বাই, লেখ মেজার বাই, ওই যেটা বললাম না ডল, ওটা লিখবো, লেখ মেজার বাই, পুরো ফর্ম লিখিস, হ্যাঁ পুরো ফর্ম, যেহেতু প্রথম করছিস তো পুরো ফর্ম লিখি, মেজার বাই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এদিকে লেখ ডিউ টু ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড, ডিউ টু ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড, ডিউ টু ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড। আবার ডাউন অ্যারো দিয়ে লেখ মেজার বাই ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। এখানে লেখ টোটাল রিস্ক, টোটাল রিস্ক, টোটাল রিস্ক, কি লিখবো, এই টোটাল রিস্ক কেন হয় বিজনেসে, ডিউ টু এফসি কমা ডিভিডেন্ড কমা ইন্টারেস্ট। একটুখানি প্লিজ, এফসি কমা ডিভিডেন্ড কমা ইন্টারেস্ট লিখে নে হাতে, তো বলছো এবার নিচে লেখ অ্যারো দিয়ে লেখ, ডাউন অ্যারো দিয়ে লেখ মেজার বাই ডিগ্রি অফ, মেজার বাই ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। এবার দেখ একটু লেখাটা লিখলাম তো, একটু দেখে নে পুরো প্রথম দিয়ে। রিক্স ক রকমের রিক্স দেখতে পাচ্ছি, একটা অপারেটিং রিক্স এরিয়া, আর একটা বিজনেস রিক্স, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিক্স। অপারেটিং রিক্স কি বলেছে, এই রিক্স ইন্ডিকেটস দ্য রিক্স ডিউ টু দ্য অপারেশন অফ দ্য বিজনেস, বিজনেসের কাজকর্ম করার ফলে কিছু রিক্স তৈরি হয়, বিজনেসের কাজের ফলে, বিজনেস যে কাজকর্ম করছে না অপারেশন করছে তার ফলে রিক্স তৈরি হয়, এটাকে বলে অপারেটিং রিক্স, ঠিক আছে। তো তো এটা এটা কি কারণে হয়, বিজনেসে অপারেটিং রিস্ক এতক্ষণ ধরে বোঝালাম, এটুকু তো অ্যান্সার দিতেই পারবে, বিজনেসে অপারেটিং রিস্ক কি করে তৈরি হয়,
আচ্ছা বলে দেবো অসুবিধা হলে, ঠিক আছে। তোকে প্রথম পার্টটা কি শেখালাম আজকে বল? এই যে প্রথম পার্টটা যখনই শেখালাম না, কোম্পানি তার সেল ডবল করলো, প্রফিট ডবলেরও বেশি হলো, কে দায়ী কে ছিল এর জন্য? ফিক্স কস্ট। এটাকে অপারেটিং রিস্ক বলে, এটাকেই অপারেটিং রিস্ক বলে। তা বিজনেসে অপারেটিং রিস্ক কেন তৈরি হয়? ফিক্স কস্টের জন্য অপারেটিং রিস্ক তৈরি হয়, ফিক্স কস্টের জন্যই অপারেটিং রিস্ক তৈরি হয়, ঠিক আছে তো। তাই লিখেছি এখানে এই বিজনেসে যে অপারেটিং রিস্ক তৈরি হয় এর জন্য, কেন তৈরি হয়? ফিক্স কস্টের জন্য। আর এর সাহায্যেই আমরা ডিওএল বের করতে পারি, বুঝতে পারলি? তার মানে অপারেটিং রিস্কের সাহায্যেই তুই ডিওএল বের করতে পারি, বুঝতে পারলি? তাহলে ডিওএল বের করতে গেলে এটাই লাগবে। ফাইনান্সিয়াল রিস্ক কি বলেছে? বলছে এই বিজনেসে ফাইনান্সিয়াল রিস্ক কেন তৈরি হয়, কে দায়ী এর জন্য? কে দায়ী? কারা দায়ী? ইন্টারেস্ট আর ডিভিডেন্ড। ইন্টারেস্ট আর ডিভিডেন্ডের জন্য ফাইনান্সিয়াল রিস্ক তৈরি হয়। আর ফাইনান্সিয়াল রিস্ক থেকে আমরা কি বের করতে পারি? ফাইনান্সিয়াল লিভারেজ, ঠিক আছে তো। তাই লিখেছি। এবার টোটাল রিস্ক কাকে বলে? বিজনেস রিস্ক আর ফাইনান্সিয়াল রিস্ক দুটো রিস্ককে মেলালে হয় কম্বাইন্ড রিস্ক বা টোটাল রিস্ক। তো টোটাল রিস্কের টোটাল রিস্ক কেন তৈরি হয়? টোটাল রিস্কের জন্য কে দায়ী? ভালো করে দেখ, সিম্পল অ্যান্সার দিতে পারবি। তোর অপারেটিং রিস্কের জন্য দায়ী কে? ফিক্স কস্ট। ফাইন্যান্সের জন্য দায়ী কে? ইন্টারেস্ট আর ডিভিডেন্ড। তাহলে টোটালের জন্য দায়ী কে হবে? স্যার তিনজনই। তাই তো লিখেছি, ডিউ টু ফিক্স কস্ট, ডিভিডেন্ড আর ইন্টারেস্ট। এটা কি এখান থেকে কি মেজার করতে পারি? ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। ক্লিয়ার হলো? এবার লেখ ডিওএল। ডিওএল, তাই তো? ডিওএল বুঝতে পারলি তো কোনটা ডিওএল? ডিওএল মনে থাকবে তো? ডিওএল এর ফুল ফর্মটা কি বললাম বল? অপারেটিং লিভারেজ। যদি ভুলে যাস ব্র্যাকেটে অপারেটিং লিখে রাখ, আশা করছি ভুলবি না, এটা কারণ আগেই লেখা আছে। ডিওএল অপারেটিং লিভারেজ। এবার অপারেটিং লিভারেজ কাকে বলে না, এটা লেখাবো না, ছবি এঁকে মনে করে দেবো, জাস্ট ডায়াগ্রাম দিয়ে দেবো। ও ডেফিনেশন লেখাচ্ছি না। তাহলে কি করবো দেখ, এই এরকম একটা দাগ দিলাম অপারেটিং লিভারেজ। ওই কোনটা দাগ দেবো বুঝিস তো? ওই যে সেই ওই বড় পাথর তুলছিলাম ওইটাই, ওটা দিয়ে তুই বুঝিয়ে যাবি, ঠিক আছে তো। তাহলে এখানে ধর তুই এফর্ট দিচ্ছিস, এখানে তুই দিচ্ছিস এফর্ট, এখানে দিচ্ছিস কি তুই এফর্ট, ঠিক আছে তো। আর এখানে ধর তোর আছে কি ফালক্রাম, এখানে আছে কি ধর ফালক্রাম, ঠিক আছে। তাহলে আমি যদি বলি, আমি তোকে বলছি যে প্রথমে বললাম না আমি কি এফর্ট দেবো বিজনেসে, বিজনেসে এফর্টটা কি দিই? সেলস। সেলস এফর্ট দিলাম, সেলসে এফর্ট দিলাম, সেলসে এফর্ট দিলাম। ফালক্রামের সাহায্যে কি হবে? রেজাল্ট কি বেরোলো? সেলসে এফর্ট দিলে মানে আমার আগে যা সেল ছিল, সেল যদি আমি আরো বাড়াই, তাহলে আমার বিজনেসে কি বেরিয়েছিল বল? প্রফিট। প্রফিট বেরিয়েছিল। তার মানে সেলস যদি এফর্ট দিই ফালক্রামের সাহায্যে, আমার ম্যাগনিফাই রেজাল্ট বেরিয়েছিল না? আমি যদি এফর্ট দিই, আমি ফালক্রামের সাহায্যে, আমার কি বেরোলো? ম্যাগনিফাই রেজাল্ট বেরোলো। ম্যাগনিফাই রেজাল্টটা কি? তুই বিজনেসে যত বেশি সেল বাড়বে তাহলে তোর রেজাল্ট কি আসবে? প্রফিট হবে। তাহলে এটাই তো বলছি, এফর্ট দিলি সেলস, ফালক্রামের সাহায্যে তোর কাছে ম্যাগনিফাই রেজাল্ট আসলো, ওটাকে কি বলে? প্রফিট। তাহলে এখানে লিখবো, এখানে লিখবো ম্যাগনিফাই রেজাল্ট, এখানে লিখবো ম্যাগনিফাই রেজাল্ট। এটাকে বলে প্রফিট। ও বললো ইবিআইটি, লিখে দে ইবিআইটি। তাহলে তুই ভাব, তুই সেলস কে এফর্ট দিলি, তোর ম্যাগনিফাই রেজাল্ট ইবিআইটি বেরোলো। তার মানে এই প্রফিট বেরোতে তোকে সাহায্য করলো কে? ফালক্রাম। ফালক্রামটা কে? এখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফালক্রামটা কে এখানে এই টপিকে? ফিক্স কস্ট। এটা হচ্ছে ফিক্স কস্ট, এটা হচ্ছে ফিক্স কস্ট। তাহলে বুঝতে পারলি তোকে প্রথমে কেন ওটা বুঝিয়েছিলাম? এই কারণের জন্য বোঝাতে হয়েছিল, ঠিক আছে তো। তাহলে বল, এখন যদি তোকে কেউ বলে ডিওএল কাকে বলে, আমি এখানটা এই ছবি দেখে বলে দিতে পারি ডিওএল কাকে বলে। ভালো করে দেখে নে ডিওএল কাকে বলে, অপারেটিং লিভারেজ কাকে বলে। কোনো কোম্পানি তার সেল যদি 1% বাড়াতে চায়, কি বললাম? সেল যদি 1% বাড়াতে চায়, কোনো কোম্পানি তার সেল যদি 1% বাড়াতে চায়, প্রফিট কত পার্সেন্ট বাড়ছে এটা কি বলে? ডিওএল, ঠিক আছে। কোম্পানি যদি তার সেল 1% বাড়াতে চায়, তাহলে ধর সাপোজ ধর বললো ডিওএল 5, মানে কি? কোম্পানি তার সেল 1% বাড়ানোর ফলে, ঠিক আছে, প্রফিট কত পার্সেন্ট বেড়েছে? 5%। সেল 1% বাড়ানোতে প্রফিট কত পার্সেন্ট বাড়লো? 5%। এটা বলে ডিওএল, বুঝতে পারলি? বইতে ডেফিনিশন এটাই লিখেছে, ঠিক আছে। তো বুঝতে পারলি ব্যাপারটা। সেম ভাবে তোকে তোকে ডিএফএল টা করবো, ডিএফএল। বুঝতে তো সবার? এটা ডিএফএল।
এফর্ট দেব, আবার এফর্ট দিচ্ছি, ম্যাগনিফাই রেজাল্ট চলে আসবে, সাহায্য করবে কে? ফালক্রাম। একটু মনে করিস, আর যদি মনে করতে না পারিস, আজকে এটা আরম্ভ করলাম, ওই ফার্স্ট পাঁচটা পেজে চলে আয়, ফার্স্ট পেজে চলে আয়, তাহলে তোর মনে পড়ে যাবে। ফার্স্ট পেজে চলে আয়। তোকে যখন সেকেন্ড এক্সাম্পলটা বোঝালাম, মনে করতে পারছিস সেকেন্ড এক্সাম্পলটা বোঝালাম যে এই তো, এই যে এটা না সেকেন্ডেরটা কোথায় গেল? না, এই যে এখানে মনে হয় আগের পেয়ে ছিল নাকি? এই যে এটা, এই যে এইটা দেখ, এই দেখ প্রথম উদাহরণটা তোকে বোঝালাম ডিওএল, সেকেন্ড উদাহরণ তো এটা ছিল, এটা সেকেন্ড এক্সাম্পল ছিল। তার মানে কি হচ্ছে, তুই এখানে এফর্ট কাকে দিয়েছিলি? ছবির দিকে তাকিয়ে বল, এফর্ট কাকে দিয়েছিলি? না, সেল না, এই পোর্শনে সেল কোথায় লেখা বল, এখানটায় সেল কোথায় লেখা আছে? এখানে প্রফিটে এফর্ট দিয়েছিলি, রেজাল্ট কি বেরোলো? বুঝতে পারলি? এফর্ট দিলি ইবিআইটি, রেজাল্ট বেরোলো ইবিটি, ওটাই আমি তোকে বলতে চাইছি। লেখ, এফর্ট দিলাম কি ইবিআইটি, রেজাল্ট বেরোলো কি ইবিটি, ঠিক আছে? স্ল্যাশ দিয়ে লিখে রাখ না ইপিএস, স্ল্যাশ দিয়ে লিখে রাখ ইপিএস, স্ল্যাশ দিয়ে লিখে রাখ ইপিএস, স্ল্যাশ দিয়ে লিখে রাখ ইপিএস, ঠিক আছে? ইপিএস তো বুঝতে পারবি, একটু পরে আলোচনা করবো। তোরা আগে সেমও করেছিলি ইপিএস, ইপিএস এর ফুল ফর্ম মনে আছে কারণ? আর্নিং পার শেয়ার, ঠিক আছে তো? তাহলে তুই এখানে এফর্ট দিলি ইবিআইটি, ম্যাগনিফাই রেজাল্ট কি বেরোলো ইবিটি বা ইপিএস, ঠিক আছে? কার সাহায্যে? ফালক্রাম। এখানে ফালক্রামটার নাম কি ছিল? মানে ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জেস, এটাকে বলে ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জেস, লাইক ফিক্সড ফাইন্যান্সিয়াল চার্জেস। এবার লাস্ট বোঝাবো ডিসিএল। হ্যাঁ, আচ্ছা আস্তে 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 কথা বলিস না। বুঝলি তো? এই দেখ লাস্ট পয়েন্টটা, দেখ লাস্ট পয়েন্টটা, ডিসিএলটা দেখ। এফর্ট দিচ্ছিস, আবার এফর্ট দিবি, আবার এফর্ট দিবি, এখানে কি বেরোবে? ম্যাগনিফাই রেজাল্ট। আমাকে একটু বলতে পারবি এখানটায়? আচ্ছা এটা তো ফালক্রাম হবে, এটা বুঝতে পারছি, এখানে ফালক্রাম হবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে বল এখানে এফর্টটা কি দেবো, মানে কি মাথায় আসছে? তুই এফর্টটা কি দিবি এখানে? এফর্টটা কি দিবি এখানটা? কি হবে? এটা কম্বাইন লিভারেজ করছি। প্রথমটাই তুই সেল এফর্ট দিয়েছিলি, সেকেন্ডটাই ইবিআইটি এফর্ট দিলি, এখানে কম্বাইন মানে দুটোকে মিক্স করব, তাহলে এখানে সেল এফর্ট দেব, এখানে সেল, আলটিমেটলি সেল এফর্ট দেব, সেল এফর্ট দেব, এখানে এফর্ট দেব হচ্ছে সেলস, সেলস এফর্ট দেব, সেলস এফর্ট দিলে রেজাল্টটা কি বেরোবে? মানে দেখ, এটা মনে রাখার টেকনিক শুনবি, তুই প্রথমে কাকে এফর্ট দিয়েছিলি? সবার প্রথম সেল, লাস্ট রেজাল্টটা কি বেরিয়েছিল? প্রফিট, মানে না না প্রফিট না, ইবিটি, 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 ইবিটি বা ইপিএস। তো তোর সেল এফর্ট দিলে আমার বেরোবে কি? ইপিএস, ইপিএস। কার সাহায্যে? কে সাহায্য করেছিল এই রেজাল্টটা বেরোতে? হ্যাঁ, একটা ছিল ফিক্স কস্ট সাহায্য করেছিল, আর একটা সাহায্য করেছিল ইন্টারেস্ট আর ডিভিডেন্ড, ডিভিডেন্ড, এই দুজন সাহায্য করেছিল, ব্যাস হয়ে গেল। হলো, কনসেপ্ট মোটামুটি শেষ হয়ে গেছে, এবার মোটামুটি অঙ্কে চলে আসবো। টোকা আছে তো?
ইপিএস বোঝাবো, এখনই বোঝাবো। ইপিএস মানে আর্নিং পার শেয়ার। ইপিএস মানে আর্নিং পার শেয়ার। হ্যাঁ, তুই সেল দিলে, তুই ব্যবসা করছিস, ব্যবসায় তুই তো সেলে এফর্ট দিলি, সেল বাড়ালি, তাহলে আলটিমেটলি তুই ব্যবসা করতে গিয়ে লাস্টে তোর হাতে তো টাকা আসতে যাইবি। ইপিএস কাকে বলে? আজকে কোম্পানিতে ধর যে টাকাটা ইনভেস্টমেন্ট করা হলো, ইপিএস মানে কি? তোর হাতে যে টাকাটা আসবে আলটিমেটলি, আর্নিং পার শেয়ার, তোর হাতে কোন টাকাটা আসবে। বুঝতে পারলি তো কি বললাম? বুঝতে পারিনি? তুই বললাম টাটা কোম্পানিতে ইপিএস কাকে বলে? আর্নিং পার শেয়ার। লাস্টে যে টাকাটা তোর হাতে আসবে ওটাকে তো ইপিএস বলে। ইবিটি কি আমাদের হাতে টাকা আসে? ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স, তারপর গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, ট্যাক্স পেমেন্ট করার বাদ দেওয়ার পর ইএটি, তারপর ইএটির পর তো ডিভিডেন্ড পেমেন্ট করতে হবে, তারপরে যে টাকাটা পড়ে থাকবে সেটাই তো শেয়ার হোল্ডারের ভাগ হবে, তাই না? তো ওটা বুঝতে পারবি, অত ভয় পাওয়ার কিছু নেই, আছি তো। ইনকাম স্টেটমেন্ট সাজাবো, এবার ইনকাম স্টেটমেন্ট লেখ, খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এটাই কিন্তু মেন ফান্ডা, এই চ্যাপ্টারের মেন ফান্ডা। এই চ্যাপ্টার কেন, আগামী অনেক চ্যাপ্টার করতে এইটা কাজে লাগবে, ইনকাম স্টেটমেন্ট, বুঝবি? তো দেখ, লিখবি, হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট। এই শোন না, কথা বলিস না রে, রেকর্ডিং হচ্ছে। ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট সুন্দর করে একটা ছোট্ট করে দাগ কাট, ঠিক আছে? সুন্দর করে ছোট্ট করে দাগ কাট। আমি প্রথমেই তোকে বলে দিলাম, পরীক্ষার হলে ধর আমি যখন ক্লাসে যখন অঙ্ক করবো না, আমি কিন্তু দাগ কেটে অঙ্ক করবো না, কারণ টাইমের জন্য দাগ কেটে অঙ্ক করবো না। পরীক্ষার হলে কিন্তু অবশ্যই ইনকাম স্টেটমেন্ট দাগ কাটতে হবে তোকে, ঠিক আছে? দাগ কাটতে হবে, এটা মাথায় রাখবি। পার্টিকুলার্স, এখানে লিখবো কি? পার্টিকুলার্স। আর এখানে লিখবো কি? রুপিস। হ্যাঁ, একটাই রুপিস, এখানে তো এফএম এর কোনো ব্যাপার নেই, নরমাল, ঠিক আছে? লেখ, প্রথমে লিখবো কি? অলরেডি না তোকে কত অব্দি শেখালাম? প্রথম পার্টে প্রথম অঙ্কটা কি শেখালাম মনে আছে তো? ইবিআইটি বের করলাম। সেকেন্ড অঙ্কটা কি বের করলাম বল? ইবিটি। অত অব্দি তো সেমই হবে, অত অব্দি সেমই হবে। তাহলে দেখ, প্রথমে কি হবে? সেলস, ঠিক আছে? সেলস। আমাকে একটু ফরম্যাট তো আগে দেখে দেখে টুকলে তো হবে না, তোকে বুঝিয়ে বুঝিয়ে আসছি ফরম্যাটে। হ্যাঁ, এবার দেখ, সেলস বের করার ফর্মুলাটা কি? এবার কি কথা, সেলস বের করার ফর্মুলাটা কি? সেলস বের করার ফর্মুলাটা কি? দেখ, সেলস কমন সেন্স, তুই একটা ইকোনমিক্স এর ভাষায় বলছি। তুই ধর আজকে ধর একটা দোকান খুলেছি, আমার দোকানে একজন আসলো, বলে 10টা পেন দাও। ঠিক আছে, নাও 10টা পেন। বলে কত করে দাম? এক একটা পেন দাম 5 টাকা করে। কত টাকা পেলাম? 50 টাকা। তাহলে 50 টাকা কি করে বের করলি তুই? 10-এর সাথে 5 গুণ করে 50 হলো। তাহলে 10 মানে কি? 10 মানে কি স্যার? কিউ। হ্যাঁ হ্যাঁ, বলছি শোন, ইকোনমিক্স আমরা বলি না, রেভিনিউ চ্যাপ্টার পড়েছিলাম। দেখ শোন, আজকে আমি একটা দোকান খুলেছি, পেনের দোকান। একজন কাস্টমার আসলো, বললো কি পেন দাও। কটা পেন লাগবে? বলছে আমাকে 10টা পেন লাগবে। ঠিক আছে। বলছে কত করে পেনের দাম? আমি বললাম 5 টাকা করে। আমি বললাম দাও তুমি 50 টাকা দাও, আমি দিয়ে দিচ্ছি 10টা পেন। তাহলে কতগুলো পেন বিক্রি করলাম? 10টা পেন। কতগুলো পেন? কিউ মানে কতগুলো পেন, ঠিক আছে? কোয়ান্টিটি বা আউটপুট বলে। বুঝতে পারছিস? পুরো কনসেপ্ট বোঝাচ্ছি, এগুলো ভালো করে শোন। এবার এক একটা পেনের দাম কত করে? এক একটা পেনের দাম কত করে? এটাকে কি বলে? এক একটা পেনের দাম সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট। তাই এটাকে বলবো কি? এসপি। এই লিখলাম এসপি, এসপি দেখতে পেলে কি লিখলাম? কিউ ইন্টু এসপি। আমি এখানটায় আমার মন চাইলো লিখতে, এখানে লিখলাম কিউ ইন্টু এসপি। আরে তুই লিখবি স্যার রাইট মারবো, আরে রাইট মেরে তো, রাইট তো সবাই মারতে পারে। দেখ না, এটাই বলছি, রাইট মেরে লাভ কি? এবার লিখ ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। তো বল, বুঝে একদম পুরো বুঝে বলি ভেরিয়েবল কস্ট। তাহলে তুই যেই পেনগুলো বিক্রি করলি, তাহলে সেই পেন তো তোকে তৈরি করতে হয়েছিল, তৈরি করতে খরচা হয়েছিল। কি কি খরচা হয়েছিল? ম্যাটেরিয়াল খরচা লেগেছিল, লেবার লেগেছিল, এটাকে তো ভেরিয়েবল কস্ট বলে, তাই তো? তাহলে তুই বল কতগুলো পেন বিক্রি করলি? স্যার 10টা পেন বিক্রি করলাম, তার মানে কিউ ইনটু এক একটা পেনের ভেরিয়েবল কস্ট কত করেছিল, এটাকে কি বলবো? ভিসি। কোনো ডাউট আছে? ডাউট না থাকে, ডাউট যেন না থাকে, দেখ ডাউট থাকলে জিজ্ঞাসা করে নি। তাহলে কি হচ্ছে? এটার সঙ্গে এটা গুণ করলে কিউ ইন্টু ভিসি, ঠিক আছে তো? কি বাবা, দাঁড়া এক মিনিট। দেখ শোন, এবার দেখ কি হচ্ছে। এবার এটা থেকে এটা বাদ দেবো তো, এটা থেকে এটা তো বাদ দেবো, তাই তো? হিসাব তো তাই বলে, বাদ দেবো। তাহলে সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে তাকে কি বলে? কন্ট্রিবিউশন।
বলতে পারি বাদ দিলে কত হবে? আমি 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 জানি তোদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি দেখাচ্ছি ওখানে কি করে করবো। আমি তো একবার লিখে দিতে পারি, বাট শুনে নে। কিউ ইন্টু এসপি, ভালো করে শোনে না, কিউ ইন্টু এসপি, আস্তে আস্তে শোন না, ভালো করে বোঝ, খুব সুন্দর করে বোঝ। কিউ ইন্টু এসপি মাইনাস কিউ ইন্টু ভিসি। তাহলে ছোটবেলায় আমরা অ্যালজেব্রা শিখেছিলাম, কিউ কমন নিতে পারি না এখান থেকে? কি রে বাচ্চা পড়াচ্ছিস দেখে নে, কিউ কমন নিলাম, কমন নিলে কি পড়ে থাকছে এখানে? এসপি মাইনাস ভিসি। বলতে পারি এখানে, এখানে বলতে পারি কিউ কমন নিলে পড়ে হলো কি? এসপি মাইনাস ভিসি। বল হ্যাঁ কি না? এসপি মাইনাস ভিসি, ঠিক আছে। এবার তাহলে এখানে শর্ট ফর্ম ফর্মুলা কি হবে বল? আচ্ছা এসপি মাইনাস ভিসি কে কি বলে? বল বল, এসপি মাইনাস ভিসি কে কি বলে? না হ্যাঁ ওটা ঠিক আছে, আমি বললাম ডাইরেক্ট এসপি মানে, এই দেখ এসপি মানে কি? সেলিং প্রাইস পার ইউনিট, আর ভিসি মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে আমি বলতে পারি সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়? কন্ট্রিবিউশন। তাহলে আমি বলতে পারি না এখানে স্যার এটাকে বলতে পারেন তো কিউ ইন্টু সিপি, মানে কস্ট কন্ট্রিবিউশন পার ইউনিট। সিপি মানে কন্ট্রিবিউশন পার ইউনিট। ক্লিয়ার হচ্ছে তো আস্তে আস্তে? কারোর যদি ভয় লাগে, ভয় পাওয়ার একদম কিছু নেই, আমি তোকে কনসেপ্ট শেখাচ্ছি। পরীক্ষার হলে তো করার তো অনেক রকম ব্যাপার আছে, কোনো ব্যাপার না, ওসব চাপ নিবি না। অঙ্ক চ্যাপ্টার খুব সোজা চ্যাপ্টার, কেউ এটা দেখে কিন্তু একদম ভয় পাবি না চ্যাপ্টার কি কঠিন। আমি বলছি এই চ্যাপ্টার জলের মতন সোজা চ্যাপ্টার, বিশাল সোজা চ্যাপ্টার এই চ্যাপ্টার, বিশাল সোজা চ্যাপ্টার, কোনো ব্যাপারই নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোকে কনসেপ্ট দিচ্ছি, তাই জন্য একটু এই কনসেপ্টটা কি তোকে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট দিচ্ছি, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই তোকে। আচ্ছা দেখ শোন, এত অব্দি হলো তো এটা। এবার দেখ তাহলে এটা হলো কন্ট্রিবিউশন। আচ্ছা আমাকে বলতে পারবি, কে বলতে পারবি এই যে এটা বেরোলো এটাকে কি বলে? কন্ট্রিবিউশন বেরোলো না কন্ট্রিবিউশন পার ইউনিট বেরোলো? কন্ট্রিবিউশন বেরোলো, এইটা তো কন্ট্রিবিউশন পার ইউনিট। জিনিসগুলো কারো যদি শিখতে চায় না, খুব মজা লাগে শেখাতে এই জিনিসগুলো, বুঝছো? এর থেকে কি লিখবো? এর থেকে বাদ দিতে হয় কি? ফিক্স কস্ট। এর থেকে বাদ দিতে হবে কি? ফিক্স কস্ট। তাই তো, ফিক্স কস্টকে কি বলি? শর্টে এফ বলতে পারি। এখানে লিখলাম এফ। তাহলে কি হচ্ছে? কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে তাকে কি বলে? প্রফিট তো, মানে ইবিআইটি। তাকে কি বলে? ইবিআইটি। ইবিআইটি তাহলে কি হলো বল? ইবিআইটি। এখানে বলতে পারি কিউ ব্র্যাকেটে এসপি মাইনাস ভিসি মাইনাস এফ, বল বলতে পারি না? কন্ট্রিবিউশন মানে ইবিআইটি। এবার ইবিআইটি কে কি বাদ দিই আমরা? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন, আর বড় লিখবো না। এবার এটাকে কি বলি? এটাকে, এই পুরো ব্যাপারটাকে কি বলা হলো বল? এটা ইবিআইটি। তাহলে ইন্টারেস্ট অন লোনটাকে আই লিখলাম, আই শর্টে আই। তাহলে এই পোর্শনটাকে কি বলি? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে। আজকে করালাম ইবিটি। ফুল ফর্ম লিখে রাখ, কারো কেউ লিখে রাখিস কিন্তু। ইবিটির ফুল ফর্ম, ইবিটির ফুল ফর্ম আর্নিং বিফোর ট্যাক্স। হ্যাঁ পরীক্ষাতে পুরো লিখে করতেই হবে। তাহলে এটাকে কি বলতে পারি? কিউ ব্র্যাকেটে এসপি মাইনাস ভিসি মাইনাস এফ মাইনাস আই, এটাকে বলে ইবিটি। এবার ইবিটি থেকে কি বাদ দিই আমরা বল? এটা এই এত অবধি শিখলি, জানিস না? এরপর একটা বলছি, এরপর একটা আগের সেমে করেছিলি। ইবিটি থেকে কি বাদ দিতে জানিস তো? ট্যাক্স। ট্যাক্স বাদ দিতে, ট্যাক্স, এর থেকে ট্যাক্স বাদ দে, ট্যাক্স। ট্যাক্স মানে টি, ছোট হাতের টি বলে, ট্যাক্সকে ছোট হাতের টি বলে, ঠিক আছে? এবার বল এখানে কত লিখবো ট্যাক্সের? এখানে বলতে পারবি ট্যাক্সের এখানে কত লিখবো? ট্যাক্স, হ্যাঁ যেটা বেরোতো না, ধর সাপোজ এটা 1,00,000 টাকা বেরোলো, ধর 30% ট্যাক্স, তাহলে এখানে কত লিখতাম? 30,000 টাকা লিখতাম না? তাহলে এটার উপর 30%, এটা তোকে দেখাতে হবে, এটার উপর 30%। আচ্ছা তাহলে কি হচ্ছে? এটা কিউ ব্র্যাকেটে এসপি মাইনাস ভিসি মাইনাস এফ মাইনাস আই, এটা তো বেরোলোই, এটা তো বেরোলোই।
তারপর এর থেকে মাইনাস করব কি 1 মাইনাস টি। এবার দেখ ভালো করে বুঝবি এখানটা কি করে হলো, দেখ ভালো করে শুনবি। এখানে 1 মাইনাস টি কেন হলো? সাপোজ ধর আমি তোকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধর ইবিআইটি তোকে বলেছিল কোশ্চেনে 1 লাখ টাকা, ইবিআইটি বলেছিল 1 লাখ টাকা আর বলেছে 30% ট্যাক্স। তাহলে কি করতি? এর থেকে মাইনাস করতি কত? 30,000 টাকা, বাদ দিয়ে 70,000 টাকা লিখলি, তাই তো? আমি কি লিখেছি এই পোর্শনটাকে, কি লিখেছি ভালো করে দেখবি, এই পোর্শনটাকে কি লিখেছি, এই পোর্শনটা ইবিআই ইবিটি। আচ্ছা এই পোর্শনটাকে বলে ইবিটি। আচ্ছা আমি তাহলে এটা ইবিটি হবে, এটা ইবিটি, এটা ইবিটি। তো এই পোর্শনটা ইবিটি ছিল, তাতে কি বাদ ট্যাক্স বাদ দিয়েছি। স্যার 1 মাইনাস টি কেন লিখলেন? এটা তো বুঝতে পারছি না। 1 মাইনাস টি কেন লিখলাম? তো 1 লাখ থেকে 30% বাদ দিয়ে 70,000 টাকা হয়েছে। তাহলে আমি যদি ডাইরেক্ট বলি 1 লাখে 70% ভুল বললাম কিছু? 70% কি করে বেরোলো স্যার? 70% কি করে বেরোলো বলুন? 1 মাইনাস ট্যাক্স কত? তুই 70 কি করে বের করলি? স্যার 100 থেকে 30 বাদ দিলে তো 70, হ্যাঁ কি না? তাহলে 100 মানে 1, 30% কি বলতে পারি 0.3। তার মানে কি স্যার 1 মাইনাস টি। আলটিমেটলি বলতে পারি এটাই এসছে ফর্মুলাটা 1 মাইনাস টি কেন হলো। ঠিক আছে তো? এটা কেন শেখাচ্ছি জানিস তোকে না? এরপরে একটা অঙ্ক আসবে এই চ্যাপ্টারে, আছে ইনডিফারেন্স পয়েন্ট। ফর্মুলা মুখস্থ করতে অসুবিধা হবে, এটা যে একবার বুঝিয়ে যাচ্ছে না ওই ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। ইনডিফারেন্স পয়েন্টের অঙ্ক, ইনডিফারেন্স পয়েন্টের ফর্মুলা, এটা ইনডিফারেন্স ফর্মুলা নিয়ে যাচ্ছি, ইনডিফারেন্স পয়েন্টের ফর্মুলায় তোকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক এই পোর্শনটাই মুছে দিচ্ছি, এটা দরকার নেই। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ইএটি, এটাকে বলে ইএটি। এবার এর থেকে মাইনাস করবো কি প্রেফারেন্স ডিভিডেন্ড। এর থেকে মাইনাস হয় প্রেফারেন্স ডিভিডেন্ড পিডি। এর থেকে মাইনাস করতে হয় কি বলতো? প্রেফারেন্স ডিভিডেন্ড পিডি, পিডি, পিডি। তাহলে এখানে লিখবো পিডি বাদ দে, প্রেফারেন্স ডিভিডেন্ড পিডি বাদ। তাহলে কি হলো? আগে যা ছিল ওই পুরোটা টুকবি তুই, আগে যা ছিল পুরোটা টুকবি তুই। কিউ ব্র্যাকেটে এসপি মাইনাস ভিসি মাইনাস এফ মাইনাস আই, ঠিক আছে তো? এটা ব্র্যাকেটে লিখবো 1 মাইনাস টি, পরে যেটা বেরোবে মাইনাস পিডি, ঠিক আছে? মাইনাস পিডি। এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে জানিস কি বলে? এটাকে বলে ইকুইটি আর্নিংস। এটাকে বলে ইকুইটি আর্নিংস, মানে শেয়ার হোল্ডাররা এই টাকাটাই কামাচ্ছে, ইকুইটি আর্নিংস। তোরা ভ্যালুয়েশন শেয়ার করেছিলি তো, মনে আছে তো? কিছু কিছু জিনিস মনে আসছে? ইকুইটি আর্নিংস এটাকে বলে। এবার এর থেকে নাম্বার ইপিএস কি করে বের করতাম মনে আছে? একটু মনে আছে ইপিএস কি করে বের করতাম? ইকুইটি আর্নিংস কে কি দিয়ে ভাগ করতাম? নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতাম। তাহলে এখানে বি দিয়ে লিখবো কি নাম্বার অফ ইকুইটি শেয়ারস, এখানে লিখবো নাম্বার অফ ইকুইটি শেয়ারস। আমি প্রত্যেককে বলে দিচ্ছি এটা যে এরকম লাস্ট প্রথম দিকে ঠিকঠাক লাগছিল, লাস্টের দিকে একটু ভয় লাগছিল, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি বলছি, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি এটা ভয় পাওয়ার কিছু নেই, বারবার বলছি ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে তো? তোকে পরীক্ষা এরকম দেবে না, তোকে কনসেপ্ট বিল্ড করার জন্য শেখালাম। কেন? তোকে পরীক্ষায় থিওরি আছে, বুঝিস তো? এবার থিওরিটা না যখন বইতে লেখা আছে না, এইভাবে লেখা আছে, তুই পড়ে বুঝতে পারবি না থিওরি। আমি তোকে শিখিয়ে দিলাম, পড়িয়ে দিলাম, ঠিক আছে তো? থিওরি পড়তে তো অসুবিধা না হয়, এই জন্য তোকে পড়িয়ে দিলাম, বুঝতে পারলি? এটা এছাড়া কোনো কারণ না। ধর পরীক্ষায় একটা দিলো, আমি তোকে বলবো যে ডিওএল বের করতে প্রুফ করে দাও, তো এরকম যদি দেয় তোকে শিখিয়ে রাখলাম ব্যাপারগুলো। শোন, নাম্বার অফ ইকুইটি শেয়ার এটাকে কি বলে? এন, তাই তো? এন বলে। এটাকে ভাগ করবো, ভাগ করলে কি বেরোতো বল? ভাগ করলে কি বেরোয়? ইপিএস, এ ভাগ বি, ঠিক আছে? তাহলে কি হবে ভাগ করলে? এখানে লিখবো কিউ ব্র্যাকেটে এসপি মাইনাস ভিসি মাইনাস এফ মাইনাস আই ব্র্যাকেটে 1 মাইনাস টি মাইনাস পিডি ডিভাইডেড বাই এন, ঠিক আছে? ডিভাইড বাই এন। ঠিক আছে? ঠিক আছে?
তাহলে এবার দেখ কোথায় গেল, এই জিনিসটাকে সাজাচ্ছে, এটাকে ছোট করছি, এতটা বড় তো অসুবিধা হচ্ছে। দেখ এবার বল, আমাকে বল, এই দেখ এদিক টাকা, এই যে কিউ ব্র্যাকেটে এসপি মাইনাস ভিসি, এটাকে কি বলে, এইটুক পোর্শনটাকে কি বলে? এই ছোট করে যদি এখানটা লিখি তোদের জন্য বোঝার জন্য, কিউ এসপি মাইনাস ভিসি মাইনাস এফ মাইনাস আই ব্র্যাকেটে 1 মাইনাস টি মাইনাস পিডি, তাহলে এইটুক পোর্শনকে কি বলে, কন্ট্রিবিউশন। তা কন্ট্রিবিউশন মাইনাস ফিক্স কস্ট, দেখ আস্তে আস্তে বলছি, ধরে ধরে বলছি, কন্ট্রিবিউশন মাইনাস ফিক্স কস্ট মাইনাস আই ব্র্যাকেটে 1 মাইনাস টি মাইনাস পিডি। নেক্সট লাইনে যদি ধরে ধরে বোঝাচ্ছে যাতে বুঝতে অসুবিধা না হয়। এবার দেখ কন্ট্রিবিউশন, এবার এইটুক থেকে এইটুক বাদ দিলে কি হয়, কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে কি হয়, ইবিআইটি, এখানে লিখবো ইবিআইটি মাইনাস আই ব্র্যাকেটে 1 মাইনাস টি মাইনাস পিডি, এটাকে ব্র্যাকেট করে দিই। অ্যাকচুয়ালি বইতে কি বলেছে জানিস, তোকে বলি শোন, বইতে ইনডিফারেন্স পয়েন্টের ফর্মুলা এটা দিয়েছে, ইনডিফারেন্স পয়েন্টের ফর্মুলা এটা দিয়েছে। এখন যদি বল স্যার ইনডিফারেন্স পয়েন্টের ফর্মুলা এটা দিয়েছে, আমার মুখস্থ হচ্ছে না, আমাকে একটু বুঝিয়ে দিন, আমি কি করে বোঝাবো তাকে, তাকে তো পুরো প্রথম থেকে দেখাতে হবে, তাহলে তো এই ফর্মুলাটা বোঝাতে পারবো। এটা হচ্ছে এবার এখন যদি কারোর যদি ক্যাপাবিলিটি থাকে মুখস্থ করার, আমার তো কোনদিন ক্যাপাবিলিটি ছিল না মুখস্থ করার, তো আমি বুঝেছিলাম, তো আমি তো আমি যেটা শিখেছিলাম তোকে শিখিয়ে দিলাম, আমি ওই অন্যর মতন বলে দিলাম না এটা লেখা আছে এটা মুখস্থ করে চলে যা, তো আমার সব পোষায় না, আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা, ঠিক আছে কিভাবে হলো। ইনডিফারেন্স পয়েন্ট বের করার ফর্মুলা কি জানিস, এটা হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট বের করার। বা তোকে যদি এমন কোনো অঙ্ক আসবে তোর কাছে, ট্রিক্স মাথায় রাখতে হবে, ইপিএস বের করার ফর্মুলা, ইপিএস বের, এটা হচ্ছে, এটা কি করলাম, এটাকে কি বলে বলতে পারবে আমাকে কেউ, এটাকে কি বের করলাম, এটাকে কি বলে বল দেখি, এইটা যে বের করলাম এটাকে শর্ট ফর্মে একবারে কি বলতে হয়, এটাকে ইকুইটি আর্নিংস, ইকুইটি আর্নিংস কি বলে এটাকে, ইকুইটি আর্নিংস, লিখে রাখ এটাকে ইকুইটি আর্নিংস বলে, এটাকে ইকুইটি আর্নিংস বলে। একটা অঙ্ক আমি সেট করেছি এবং আমি জানি না পরীক্ষায় সিইউতে এসছে কিনা এরকম অঙ্ক, কি জানিস তো, একটা নর্মাল অঙ্ক দিয়েছে, একটা নর্মাল অঙ্ক, একদম নর্মাল অঙ্ক দিয়েছে, বলছে ইপিএস বের করে ফেলেছিস, ইপিএস সবাই বের করে ফেলেছে, তারপরে কি দিয়েছে জানিস তো, বলছে ইবিআইটি এত হলে ইপিএস কত, আবার বলেছে 4বার কোশ্চেন দিয়েছে, ইবিআইটি কত তুই বারবার করে করবি, 4বার করবি, তখন তোকে ফর্মুলা ফেলতে হবে। কি বললাম বুঝতে পারলি তো, এটা হচ্ছে ফর্মুলা। এবার যদি দেখ এটা তো তুই একবার দুবার দেখলি, তারপর হচ্ছে তোর ফর্মুলা এমনি মনে পড়ে যাবে, ফর্মুলা এমনি মনে পড়ে যাবে, তুই কনসেপ্ট ক্লিয়ার থাকে না, ফর্মুলা তুই মোটামুটি মনে থাকবে, মুখস্থ করলে ভুলে যাবি। এই হয়ে গেল এত অব্দি, ঠিক আছে তো। তাহলে তো তোকে সবার, এটা কিসের ফর্মুলা বললাম, এটা কিন্তু ইপিএস, ইপিএস এর ফর্মুলা দিলাম, ইপিএস এর ফর্মুলা কি বললাম, ইকুইটি আর্নিংস বাই নাম্বার অফ শেয়ারস, ইকুইটি আর্নিংস বাই নাম্বার অফ শেয়ারস এন দিয়ে ভাগ করে দাও। এই চ্যাপ্টারে আসল যে কাজ চলছিল না ডিওএল, তাই তো স্যার সব বললেন, ডিওএল এর ফর্মুলাটা বলে দেবেন। এই দেখ ডিওএল এর ফর্মুলা কি আছে ভালো করে দেখবি, ডিওএল এর ফর্মুলা প্রথমে বলেছিলাম আজকে, তুই বল দেখি, ডিওএল ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, আমি ছবি এঁকে এঁকে দেখালাম, অপারেটিং লিভারেজ করতে কার সাহায্য লাগে মনে পড়ছে, ছবি এঁকে এঁকে দেখালাম, বল বল বল, ফিক্স কস্ট, ব্যাস হয়ে গেল, তুই ফর্মুলা বলে দিলি তো, স্যার কি দরকার নেই, তুই ফর্মুলা বলে দিয়েছিস, আমাকে যে বলে দিল না অপারেটিং লিভারেজ বের করতে গেলে কার সাহায্য লাগে, এটা বললেই হয়ে গেল অ্যান্সার। ও বললো ফিক্স কস্ট, ব্যাস আর কি দরকার নেই। এবার দেখ কি করে ফর্মুলা ট্রিক্সটা তোকে শেখাচ্ছি, দেখ মনে রাখার টেকনিকটা দেখ ভালো করে দেখবি কিন্তু, হ্যাঁ ও বললো স্যার অপারেটিং লিভারেজ করতে ফিক্স কস্টের সাহায্য লাগে, ব্যাস এইটুকুই আমি জানতে চাইছি। এই দেখ ফিক্স কস্ট, তুই বল ফিক্স কস্টের ওপরে কি আছে, নিচে কি আছে, ফর্মুলা হয়ে গেল কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, ব্যাস ফর্মুলা শেষ। বল সুন্দর না ফর্মুলাটা, দেখ মুখস্থ করতে হলো না। আমি তোকে জিজ্ঞাসা করলাম অপারেটিং লিভারেজ করতে কার সাহায্য লাগে, বললো ফিক্স কস্ট, তাহলে ফিক্স কস্টের ওপরে কি আছে, নিচে কি আছে, ব্যাস ফর্মুলা শেষ। বল ইজি, তাই বল বুঝতে পেরেছিস তো, মনে থাকবে তো, এটা তো নিশ্চয়ই কোনোদিন ভোলার ব্যাপার নেই। তাহলে লিখ, লেখ কন্ট্রিবিউশন বাই কি বললাম, ইবিআইটি, ব্যাস হয়ে গেল, কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, বোঝা গেল তো। আচ্ছা এর আরেকটা ফর্মুলা আছে, ডিওএল বের করার আরেকটা ফর্মুলা আছে, ঠিক আছে তো, ওই ফর্মুলাটা লেখার জন্য তুই, আচ্ছা ফর্মুলাটা লিখেই দিচ্ছি আজকে, আমি পরের দিন না এটা বুঝিয়ে দেবো, বাট লিখে রাখি, কারণ পরে কোথায় লিখবো, লিখে রাখ ফর্মুলাটা। বল আরেকটা ফর্মুলা,
বলে স্যার জানি না তো। আমি বলেছি কিন্তু, আমি তোকে ডিওএল কাকে বলে বলেছিলাম, মনে পড়ছে? কি বলেছিলাম, কিছু মনে আছে? এইমাত্র বললাম ডিওএল কাকে বলে, লেখা নেই খাতায়, লেখা নেই, ওই ছবির মধ্যে আঁকলাম না ফালক্রাম দিয়ে, মনে পড়ছে কি বলছিলাম তখন? হ্যাঁ, সেল যদি 1% বাড়াতে চাস তাহলে প্রফিট 5% বাড়বে, বলেছিলাম না? তাহলে সেল যদি তুই 1% বাড়াতে চাস তাহলে প্রফিট কত পার্সেন্ট বাড়বে? এটাই তো ডিওএল। ওটাই হচ্ছে ফর্মুলা, এটা ওটা পার্সেন্টেজের ফর্মুলা। তাহলে কি বললাম, আবার বলছি, সেল যদি তুমি 1% বাড়াতে চাও তাহলে প্রফিট কত পার্সেন্ট বাড়বে? ওটাই হচ্ছে ফর্মুলা, 5% যেটা বুঝিয়েছিলাম। তাহলে কি হবে বল, জানিস তো? ওপরে, আচ্ছা বল, বড় কে হয়, সেল বড় হয় নাকি প্রফিট বড় হয়? সেল বড় হয়। সেল তো সবসময় বেশি হয়, প্রফিট কি করে বেশি হবে? সেলই তো সবসময় বেশি হয়, তাই না? বুঝিস কি বললাম? আমি যদি 1 লাখ টাকার মাল সেল করি, 10% প্রফিট হলো, তো 10,000 টাকা প্রফিট। সেলই তো বড় হবে। যে বড় তাকে লিখবো নিচে, মানে নিউমারেটরে। আর যে ছোট, তোর বল না, আচ্ছা ছোটবেলায় করি প্রফিট রেশিও বের করতি না, কি করতি? প্রফিট বাই সেল করতি না? প্রফিট রেশিও বের কখন? প্রফিট বাই সেল। তাহলে ওপরে প্রফিট থাকতো, নিচে সেল থাকতো। তো এখানেও তাই, ওপরে প্রফিট, নিচে সেল। প্রফিট বলতে কি এখানে? ডিওএল এ প্রফিট কে? ডিওএল এ প্রফিট কে? বল বল, ইবিআইটি, ঠিকই তো বলেছি, এবিট। ডিওএল এ প্রফিট কে? এবিট। এবিট, এবিট বাই ইবিআইটি যাই বল। তাহলে কি লিখবে এখানে? পার্সেন্টেজ অফ, এই সাইনটাকে কি বলে? ডেল্টাকে কি বলে? চেঞ্জ। পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন এবিট, পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন এবিট ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন, কি হবে বল? চেঞ্জ ইন, এই মাত্র বললাম, বল কি হবে? সেলস। হ্যাঁ হ্যাঁ, আর একটা ফর্মুলা, কোন কোন জায়গায় এই ফর্মুলাটা তোর ইউজ হবে, ঠিক আছে? এবং তোদের তো হবেই, থাকবে দুটো ফর্মুলা তোকে জানতে হবে। তো কি বললাম, একটা পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন এবিট, আর একটা পার্সেন্টেজ চেঞ্জেস ইন সেলস, ঠিক আছে? ডিভাইড বাই, এটা ডিওএল এর ফর্মুলা করে দিল। তো ডিওএল কমপ্লিট, দুটো ফর্মুলার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, দুটো ফর্মুলায় কাজ কমপ্লিট। এবার চলে আসবো ডিএফএল। এবার বল, কাকে জিজ্ঞাসা করবো এবার? ডিএফএল। বল, ডিএফএল বের করতে কার সাহায্য লাগে? ইন্টারেস্ট আর ডিভিডেন্ড, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, ও বললো যে, যেই বলুক, বলেছে ডিএফএল বের করতে গেলে স্যার ইন্টারেস্টের সাহায্য লাগে, ইন্টারেস্ট। তাহলে দেখতে এখানে খোঁজ তো, ইন্টারেস্ট কোথায় আছে? ইন্টারেস্ট। এবার দেখ, আমি যে এখন করবো না, অনেকের মনে কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো আমি দূর করবো। দেখ বলছে, ফিনান্সিয়াল লিভারেজ করতে গেলে ইন্টারেস্টের সাহায্য লাগবে। এবার আরেকজন পাশ দিয়ে বললো স্যার ডিভিডেন্ডও তো সাহায্য লাগবে। একদম ঠিক বলেছে, ইন্টারেস্ট ডিভিডেন্ড দুটোরই সাহায্য লাগে, তাই তো? আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রথমে দুটো উদাহরণ দেবো। হ্যাঁ, আমি মনে করছি ডিভিডেন্ড কখন থাকবে? যদি প্রেফারেন্সিয়াল থাকে। আমি মনে করছি অঙ্কে প্রেফারেন্সিয়াল নেই, তাহলে কি হবে? আর প্রেফারেন্সিয়াল না থাকলে কি হবে, না থাকলে কি হবে? কি বললাম বুঝতে পারি তো? প্রথম উদাহরণ দিলাম, মনে করছি প্রেফারেন্সিয়াল নেই, তাহলে এখানে লিখি, হ্যাঁ, মনে করছি প্রেফারেন্সিয়াল নেই, এই কথাটা লিখছি। ডিএফএল এর ফর্মুলা লিখবো, এখানে ফর্মুলাটা লিখবো, ডিএফএল এর ফর্মুলা লিখবো, কি লিখবো ব্র্যাকেটে? নো প্রেফ শেয়ার, নো প্রেফ শেয়ার। মনে করছি অঙ্কে প্রেফারেন্সিয়াল নেই, ঠিক আছে? এরপরে উদাহরণটা দেবো, প্রেফারেন্সিয়াল আছে। আচ্ছা চল না লিখেই দিই, পরে বলবি। এই দেখ, এখানে লিখলাম প্রেফারেন্সিয়াল আছে, প্রেফারেন্সিয়াল আছে, ঠিক আছে? লিখে দিলাম প্রেফারেন্সিয়াল আছে। থাকলে কি হবে, না থাকলে কি হবে? থাকলে কি হবে, না থাকলে কি হবে? দেখ ভালো করে দেখে নিবি কিন্তু। এবার দেখ, এবার আমাকে বল, এবার তোরা যেটা বলছিলি বল, ফিনান্সিয়াল লিভারেজ করতে কার সাহায্য লাগে? ইন্টারেস্ট। ইন্টারেস্টের উপরে কি আছে? নিচে কি আছে? বেশ হয়ে গেল ফর্মুলা। সুন্দর না, সোজা না ফর্মুলাটা? ইবিআইটি বাই ইবিটি, ইবিআইটি বাই ইবিটি, ইবিআইটি বাই ইবিটি, বেশ হয়ে গেল। কি বুঝতে পারছিস তো? ফর্মুলা মনে রাখতে পারবি তো? টেকনিক গুলো শিখিয়ে দিচ্ছি কিন্তু কে। ইবিআইটি বাই ইবিটি, ইবিআইটি বাই ইবিটি হয়ে গেল। তাহলে যখন যখন প্রেফারেন্সিয়াল থাকবে না, স্যার প্রেফারেন্সিয়াল থাকলে কি হবে? প্রেফারেন্সিয়াল থাকলে কি হবে? দেখ দেখাচ্ছি, ভালো করে দেখবি। হ্যাঁ, এখানটা ইবিআইটি বাই ইবিটি, এটা তো হবেই। আরে এটা তো হবেই, এটা তো হবেই। প্রেফারেন্সিয়াল থাকলে কি হবে? প্রেফারেন্সিয়াল বাদ দিয়ে দিন, শেষ, খেলা শেষ। প্রেফারেন্সিয়াল বাদ দিয়ে দিন। দেখ ফর্মুলাটা কি করবো, প্রেফারেন্স ডিভিডেন্ড পিডি, নিচে লিখবি এরকম করে 1 মাইনাস, এটা হচ্ছে ফর্মুলা। ব্যাস, প্রেফারেন্সিয়াল থাকলে এই ফর্মুলা, না থাকলে এই ফর্মুলা, ঠিক আছে? মনে রাখিস কিন্তু, হ্যাঁ মনে রাখিস।
থাকলে এই ফর্মুলা, না থাকলে এই ফর্মুলা। আচ্ছা আচ্ছা, এর আরেকটা ফর্মুলা বলেছিলাম না দেবো, ডিএফএল এর ফর্মুলা, দুটো ফর্মুলা তো। পিডি মানে তো প্রেফারেন্স ডিভিডেন্ড, আর ওটা ট্যাক্স, ওটা ট্যাক্স। কেন প্রেফারেন্স ডিভিডেন্ড কখন হয়? ট্যাক্স বাদ দেওয়ার পরে তো ডিভিডেন্ডটা হয়। আচ্ছা আচ্ছা, ডিএফএল এর আরেকটা ফর্মুলা বলবো তো, পার্সেন্টেজের ফর্মুলা, পার্সেন্টেজের ফর্মুলা, ঠিক আছে তো? এখানে লেখ পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন কি হবে, ইবিআইটি। এই দিক তাকাবি, হ্যাঁ ভালো করে একটু তাকাবি। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, পার্সেন্টেজের ফর্মুলাটা মনে রাখতে অসুবিধা হয়। যাদের পার্সেন্টেজের ফর্মুলা মনে রাখতে অসুবিধা তাদের জন্য কি, ওই মনে পড়ে একটা ছবি আঁকলাম, ছবিগুলো দেখবি হয়ে গেল এখানে না। এই দেখ, যাদের পার্সেন্টেজ মনে রাখতে অসুবিধা হয় পার্সেন্টেজ ফর্মুলা, তাদের জন্য এই ছকটা, তাদের জন্য এই ছকটা। তুই বল ডিএফএল এর পার্সেন্টেজ ফর্মুলা কি হবে? ইবিআইটি এফর্ট দিয়েছিস, রেজাল্ট কি বেরিয়েছিল, ইপিএস। তাহলে কি হবে, যাকে যেটা এফর্ট দিবি, এফর্ট হবে নিচে, রেজাল্ট হবে ওপরে। রেজাল্ট দেখে দেখে বল। ইবিটি লিখতে পারবি না, অবশ্যই লিখতে পারবি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইপিএসটা লেখাটাই বেটার, কারণ ইপিএসই আমরা রেজাল্ট পেয়ে থাকি, ইপিএস এর রেজাল্টই পেয়ে থাকি। তাহলে বুঝতে পারলি, মনে থাকবে তো ফর্মুলাটা? আমার কথাটা বুঝতে পারছিস তো? ফর্মুলাটা তোকে আজকের ক্লাসে কিন্তু আমি অঙ্ক করাইনি সেইভাবে, আমি তোকে না পুরো ব্যাপারগুলোকে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এবার তুই যে কোনো অঙ্ক তুই পারবি। আর যদি তোর কলেজে কোনো অঙ্ক করালো, ও যা বলে তুই বুঝিয়ে যাবি, আর কোনো সমস্যাই হবে না, কোনো অঙ্কই অসুবিধা হবে না, কোনো অঙ্ক অসুবিধা হবে না, যে কোনো অঙ্ক বুঝিয়ে যাবি। যাই হোক, বাদ দে, পরের ক্লাসে তো অঙ্ক করাবোই আমরা। আচ্ছা দেখ, এটা হলো তো ফর্মুলা। এবার ডিসিএল এর ফর্মুলা বল, ডিসিএল বল দেখি আমাকে, বল। লিখেছিস তো? লিখে নে, আমি তোকে জিজ্ঞেস করছি, বল ডিসিএল বের করতে কার সাহায্য লাগে? সিম্পল কোশ্চেন, ওরা তো সব সিম্পল কোশ্চেন আনসার দিল। বল ডিসিএল বের করতে কার সাহায্য লাগে? মানে অত বলতে হবে, ইন্টারেস্ট বলে দে, ইন্টারেস্ট আর ফিক্সড কস্ট। এবার দেখ, এবার দেখি একটু, হ্যাঁ এবার একটু দেখি এখানে কি লেখা আছে। ও একটা অ্যান্সার বলে, দেখি এখানে কি লেখা আছে। এই দেখ, ও বললো স্যার কম্বাইন লিভারেজ করতে কাজে লাগবে কে, ইন্টারেস্ট। ঠিক আছে, ইন্টারেস্ট। তাই তো, আর কি লাগবে, ফিক্সড কস্ট। তাহলে বল আমাকে, ইন্টারেস্ট আর ফিক্সড কস্টের উপরে কে আছে, নিচে কে আছে? হয়ে গেল ফর্মুলা, কন্ট্রিবিউশন বাই ইবিটি। বুঝতে পারলি তো, কন্ট্রিবিউশন বাই ইবিটি। এইভাবে তোকে মাথায় রাখতে হবে, কন্ট্রিবিউশন বাই ইবিটি। এখানে কন্ট্রিবিউশন বাই ইবিটি, এটা হচ্ছে ফর্মুলা। আবার এটা একটা ফর্মুলা আছে তো, এটাকে আরেকটা আমার ভালো লাগে, এই ফর্মুলাটা তোরা বলতে পারবি, অনেকে বলতে পারে কি ডিসিএল মানে কি, কম্বাইন, কার কম্বিনেশন, অপারেটিং আর ফাইন্যান্সের। তাহলে তুই বলতে পারি স্যার ডিওএল ইনটু ডিএফএল। ডিওএল বের করার ফর্মুলা কি, তুই নিজেই বুঝিয়ে যাবি, স্যার কন্ট্রিবিউশন বাই এবিট, হ্যাঁ কি না? আর ডিএফএল কি, এবিট বাই ইবিটি, এটা কেটে দে, করে রইল কি? সব দিক দিয়ে শেখাচ্ছি, আমি জানি না তোর কলেজে কি করাবে, দেখ সব দিক দিয়ে করিয়েছি তোকে, কন্ট্রিবিউশন বাই ইবিটি। এবং সব দিক তোর জেনে রাখা দরকার, অবশ্যই জেনে রাখা দরকার। তোর যদি মিসিং টাইপের অঙ্ক দেবে, তোর সব দিক জেনে রাখতে হবে, ঠিক আছে তো? তো দেখ, কন্ট্রিবিউশন বাই ইবিটি হয়ে গেল। আচ্ছা, এটার আর একটা ফর্মুলা, এটা কিন্তু আমি বলবো না, বল তোদেরকে জিজ্ঞাসা করছি, দরকার হলে পাতা উল্টে দেখে বল। লেখ পার্সেন্টেজ দিয়ে যে ফর্মুলাটা শেখালাম, মনে পড়ছে কি ছিল ছকটা? ওপরে কি ছিল, তুই এফর্ট দিয়েছিলি সেলকে এফর্ট দিয়েছিলি, রেজাল্ট কি বেরিয়েছিল, ইপিএস। সেলকে এফর্ট দিলে ইপিএস বেরোলো, তাহলে উপরে লিখবো ইপিএস। পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন সেলস। মোটামুটি ফর্মুলার কাজ শেষ, সব ফর্মুলা শেষ, আর কিছু নেই ফর্মুলার মধ্যে। পরের দিন আমি কি করাবো আগে, তারপর অঙ্ক করাবো, এখনো কিন্তু এই পার্ট মানে বেসিক কনসেপ্টের পার্ট শেষ হয়নি। পরের দিন কি করাবো জানিস তো, ভালো করে শুনে নে।
আগে আরম্ভ করবো ডিওএল বের করার ফর্মুলা। ভালো করে শোন, এদিক শোন, এই ডিওএল বের করার ফর্মুলা কথা বলিস না। ডিওএল বের করার ফর্মুলা কন্ট্রিবিউশন তো এবিট। এবার কন্ট্রিবিউশন বাই এবিট এটা প্রুফ করে দেখাও, এটা শেখাবো, প্রুফ করে দেখাও। হ্যাঁ, ওই প্রুফ করতে হবে কোন ফর্মুলা দিয়ে জানিস তো? ওই যে পার্সেন্টের ফর্মুলা লিখলাম না, পার্সেন্টের ফর্মুলা লিখে এটা বেরোবে। তারপর ডিএফএল এর ফর্মুলাটা প্রুফ করে দেখাবো, তারপর আমরা অঙ্কে চলে আসবো। ব্যাস, তারপর বইয়ের অঙ্কে চলে আসবো। এই দুটো প্রুফ করে বইয়ের অঙ্কে চলে আসবো।